রেডিও ফুর্তি। ঘড়িতে সময় রাত 11টা বেজে 59 আর শুরু হয়ে গেল ভূত এফএম হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রাসেল, আমার সঙ্গে রয়েছে মাসুম এবং আজকের অতিথিরা। আর আজকে শীতটা যদিও একটু কম, তারপরেও শীতের এই রাতে আমি আশা করব যে ভূত এফএম জমজমাট হয়ে উঠবে এবং অনেক 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 বেশি ভালো লাগবে আপনাদের, সেটাই আশা করব। যারা আমাদের SMS পাঠাতে চান তাদেরকে নিয়মটি বলে দেই। মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন শাউট না ফুর্তি, FOORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ আর পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আর যারা আমাদের ইমেইল করতে চান, ইমেল কেন করবেন সেটা একটু বলে দেই। আপনারা অনেকেই আছেন যারা সরাসরি পার্টিসিপেট করতে চান আমাদের এই প্রোগ্রামটিতে, অথবা অনেকেই আছেন যারা চান যে তাদের গল্পগুলো আমরা আপনাদেরকে পড়ে শোনাই, অথবা অনেকেই চান যে আপনাদের রেকর্ডেড যে সমস্ত ঘটনাগুলো রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো অর্থাৎ অডিও ক্লিপগুলো আমরা প্লে করি। সো তারা সবাই আমাদের যেটা করতে হবে, একটা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে, একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। সেক্ষেত্রে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই 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 আমাদেরকে ইমেল করতে হবে, আপনার ঘটনাটি পাঠিয়ে দিতে হবে আমাদের কাছে। শুধু শুধু নাম, ঠিকানা এবং ফোন নাম্বার না, সাথে ঘটনাটিও পাঠিয়ে দিন bhutfm@radiofurti.fm এই অ্যাড্রেসে। অর্থাৎ আমি স্পেলিংটি বলে দিচ্ছি, BHOOTFM@RADIOFOORTI.FM। যাই হোক, এই কটা দিন তো বেশ কদিন ধরে হসপিটালে, এবং হসপিটালে তেমন কিছু ঘটেনি। হসপিটালে আমি আসলে বহুদিন ধরেই এরকম বহুদিন বললে ভুল হবে, আসলে 2-1 দিন ধরে এরকম যাচ্ছে হসপিটালে, এবং রাতের বেলায় বেশ উল্টাপাল্টা কোনো কিছু দেখবো বলে একবার মাথায় আসলেও সেরকম কোনো কিছু আসলে দেখিনি। মাঝখান থেকে আমি বাবা হয়ে গেছি এবং আমার সেটা একটা অদ্ভুত অনুভূতি, এবং আমার মেয়ের জন্ম হয়েছে। সো এটা আসলে আজকের দিনটা অন্যরকম আমার কাছে। যাই হোক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভূত এফএমে, এবং আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে যেটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে আপনার এয়ারটেল এম রেডিওর সাহায্য নিতে হবে, এবং এয়ারটেল এম রেডিও থেকে আপনাকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। তাহলে দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান সেই এপিসোডটি কিন্তু আপনি চাইলেই শুনে ফেলতে পারেন, এবং সেই সাথে আপনি যদি চান যে ভূত এফএম টিউনটি আপনার টিউন করে ফেলতে, অথবা আপনার কলার টিউন বা মাই টিউন করে ফেলতে, যেটা মাসুম এখন প্লে করছে, তাহলে আপনাকে যেটা করতে হবে, কোড নাম্বারটি মনে রাখতে হবে, অ্যান্ড কোড নাম্বার ইজ 92125, এবং আপনি জাস্ট একটা SMS পাঠিয়েই এই টিউনটিকে অ্যাক্টিভেট করে ফেলতে পারেন, এটাকে আপনার টিউন করে ফেলতে পারেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CT স্পেস দিয়ে আপনাকে কোড নাম্বার লিখতে হবে, which is 92125, এবং এই মেসেজটি পাঠিয়ে দিতে হবে 3123 নাম্বারে। দেখবেন যে যেই টিউনটি আপনি চাচ্ছিলেন, অর্থাৎ ভূত এফএম যে টিউনটি, সেটি আপনার হয়ে গেছে। যাই হোক, কথা না বাড়িয়ে আমরা এখন ঘটনায় যাব। এবং অনেকেই আছেন যারা ঢাকার বাইরে থাকেন, ঢাকার বাইরে থেকেও অনেকে অনেক সময় আমাদের এখানে আসেন এবং আপনাদেরকে দারুণ দারুণ সব ঘটনা শুনিয়ে যান। কিন্তু অনেকেই আছেন যাদের সেই সৌভাগ্য হয় না বা দুর্ভাগ্য হয় না, তারা যেটা করেন সেটা হচ্ছে সেই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠান। তো সেরকম কি ঘটনা আমরা পেয়েছি খুলনা থেকে, আমরা সেই ঘটনাটি বলবো। লিখেছেন আমাদেরকে নাইম বসুপাড়া, সিদ্দিয়া মহল্লা, খুলনা থেকে। এবং আমি যে এই মেয়েটি পড়েছি, আমার মনে হচ্ছে জায়গাটি দেখে মনে হচ্ছে পড়েছি। দেখি, প্রিয় রাসেল ভাই, জানি আপনি ভালো আছেন এবং সবসময় ভালো থাকেন। রাসেল ভাই, আমার জীবনের প্রথম ঘটনাটি এই জন্যই মনে হচ্ছিল ঠিকানাটি দেখে যে প্রথম ঘটনাটি, উনি যে প্রথম ঘটনাটি পাঠিয়েছিলেন তা আমি কোন একটা এপিসোডে পড়েছি, সেজন্য তিনি আবারও উৎসাহী হয়ে দ্বিতীয় ঘটনা পাঠিয়েছেন, এবং দ্বিতীয় ঘটনাটি ভালো হয় এটিও আমি আপনাদের পড়ে শোনাচ্ছি। যাই হোক, তিনি লিখছেন যে রাসেল ভাই, আমি সরাসরি চলে যাচ্ছি আমার জীবনে ঘটে যাওয়া দ্বিতীয় ঘটনাটিতে। এটি ছিল বৃহস্পতিবার, অগাস্ট মাস 2010। টিপ টিপ বৃষ্টি পড়ছিল সকাল থেকেই। বলে রাখা ভালো রাসেল ভাই, আমাদের বাড়িতে ব্যাচেলার ভাড়া দেওয়া হয় সুদতলায় একটি ফ্ল্যাট নিয়ে। আমি, আপু এবং আম্মু থাকি। সেদিন সরকারি ছুটি এবং গরমের ছুটি থাকায় আমাদের বাড়ির সকল ভাড়াটিয়ারা তাদের নিজ নিজ বাসায় চলে যায়, এবং
আমার আম্মু ও আব্বু একটি বিশেষ কারণে দুদিনের জন্য চলে যায় গ্রামে। বুঝতেই পারছেন রাসেল ভাই, সম্পূর্ণ বাড়িতে আমি সম্পূর্ণ একা এবং আমি ছাড়া একটি মানুষ নেই। সেদিন আব্বু আম্মু না থাকায় একটু রাত করেই বাসায় ফিরি। গোটা বাড়িতে নিজেকে ভীষণ একা এবং অসহায় মনে হচ্ছিল। তাই আমার দুই বন্ধু ইয়াসিনকে ফোন করে বললাম রাতে আমার সাথে থাকার জন্য। তখন ইয়াসিন আমাকে বললো যে ওদের মসজিদের ইমাম সাহেব মারা গেছে, তাই তার জানাজার নামাজ শেষ করে আসতে একটু দেরি করতে পারে। যাই হোক, ইয়াসিনের জন্য অপেক্ষা করতে করতে রাতের খাবার গরম করার জন্য আমি রান্নাঘরে যাই এবং এক এক করে খাবারগুলি গরম করি। রাত তখন আনুমানিক 11টা কি 11:30 হবে। সব কাজ কমপ্লিট করে খেতে বসবো, ঠিক এই সময় ইলেকট্রিসিটি চলে যায়। রান্নাঘরের সব কটি জানালা খোলা, হাতের কাছে কোনো চার্জার লাইটার নেই, সেলফোনটাও আবার অন্য রুমে। জানালা থেকে আসা হালকা চাঁদের আলোয় সম্পূর্ণ ঘরটা যেন ঝাপসা অন্ধকারে ঢাকা। কিছুই বুঝতে পারছিলাম না, স্ট্যাচু হয়ে দাঁড়িয়েছিলাম আর অপেক্ষা করছিলাম কখন আমার বন্ধুরা এসে বলবে নাই দরজা খোল। হঠাৎ আমার চোখ পড়লো রান্নাঘরের কোনায়, যেখানে সম্পূর্ণ ফাঁকা ছিল। এখনো সেই দৃশ্যটা আমার চোখে ভাসছে। আমি দেখলাম কেউ একজন হাঁটু কেটে মাথা কুঁজো করে বসে আছে। সে পুরুষ না মহিলা কিছুই বোঝা যাচ্ছিল না, শুধু বুঝতে পারছিলাম সে কালো রঙের কিছু একটা পরা। তখন একটি মৃদু ভয় আমাকে ঘিরে ফেললো চারিদিক থেকে। আমি মনে করছিলাম প্রচন্ড ভয়ের কারণে হয়তো হ্যালুসিনেশন হচ্ছে। আমার কি করবো বুঝতে পারছিলাম না। অনেক সাহস করে একটা কাশি দিলাম, ভাবলাম এটা যাই হোক না কেন হয়তো চলে যাবে। তা আমার যদি হ্যালুসিনেশন হয়ে থাকে সেটা খুব হবে, অর্থাৎ যেটা দেখছি সেটা চলে যাবে সেটা না, হ্যালুসিনেশনটা কেটে যাবে সেটা ভেবে কাশিটা দেওয়া। কিন্তু আসলে ভাই ভুলটা করলাম তখনই। কাশি দেওয়া মাত্রই সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়ে থাকলো আমার দিকে। মনে হচ্ছিল সে আমার উপর ভীষণ রাগ। এই বুঝি উঠে এসে গলা চেপে ধরবে আমার। প্রায় 8 থেকে 10 সেকেন্ড পর আমি সিদ্ধান্ত নিলাম যেভাবেই হোক এই ঘর থেকে আমাকে বের হতেই হবে। কিন্তু আমি না পারছিলাম হাঁটতে, না পারছিলাম দৌড়াতে। ভয়ে সারা শরীর যেন অসাড় হয়ে গেছে আমার। অনেক সাহস করে আমি ঘর থেকে বেরিয়ে গেলাম। ভাই ঘটনাটা হয়তো এখানে শেষ হতে পারত, কিন্তু তারপর যা ঘটলো আমি ওই ঘর থেকে বেরিয়ে চিন্তা করলাম পুরো বাড়ি থেকে বেরিয়ে যাবো, কিন্তু আমি কিছুতেই মেইন দরজা খুঁজে পাচ্ছিলাম না। আমি যত চেষ্টা করছিলাম মেইন দরজার কাছে যেতে, আমি ততবারই ঘুরে ফিরে সেই রান্নাঘরটা এসে পড়ছিলাম। সেখানে তখন পর্যন্ত সে মাথা উঁচু করে এক দৃষ্টিতে তাকিয়েছিল আমার দিকে। আসলে 3-4 বার ঘোরাঘুরি করার পরও আমি অনেক চেষ্টা করেও মেইন দরজাটা কিছুতেই খুলতে পারছিলাম না। আমি যেন পাগল হয়ে যাচ্ছিলাম। ভীষণ চিৎকার করা সত্ত্বেও হয়তো গলা দিয়ে একটি স্বর বের হয়নি। নিরুপায় হয়ে শুধু দাঁড়িয়েছিলাম ভয়ানক সেই ঘরটার মধ্যে। ঠিক কি করবো বুঝে উঠতে পারছিলাম না। এখন আমার কি করা উচিত বা কেন আমি সেন্সলেস হচ্ছি না। হঠাৎ কি যেন বলে উঠলো নাই দরজা খোল। তারপর সব যেন নর্মাল হয়ে গেল। দৌড়ে গিয়ে দরজাটা খুলে দেখি আমার ফ্রেন্ড ইয়াসিন। তখন আমার মনে হচ্ছিল পৃথিবীর সব থেকে হ্যাপি মানুষটা আমি। যাই হোক, তারপর অনেক ওকে নিয়ে চলে গেলাম বাসায়। বাইরে ইলেকট্রিসিটি না আসা পর্যন্ত আমি বাসায় ঢুকিনি এবং আমার বন্ধুকে কিছুই বলিনি, কারণ বললে সে হয়তো দিন রাতে ও আমার সাথে থাকতে ভয় পড়বে। সেদিনের পর থেকে কয়েকদিন ভীষণ জ্বরে ভুগতে হয়েছিল। তারপর থেকে ভাই আমি একদম ডার্কনেসটাকে সহ্য করতে পারি না। ভালো লাগলে মেয়েটি পড়ে শোনাবেন। আর রেডিও ফুর্তির সকল টিম এবং লিসনারদের নিউ ইয়ারের শুভেচ্ছা। রাইট, নতুন বছরের নতুন শো আমরা শুরু করেছি এবং নতুন বছরের নতুন প্রথম ভূত এফএম আমরা শুরু করেছি। হয়তো আজকে একটু দৈর্ঘ্যে কম হবে এপিসোডটি, বাট আপনাদের সবার মনের আশা পূরণ করবে সেই বিশ্বাস রাখি। এবং আমি এখন চলে যাবো ঘটনায়, তবে তার আগে কিছু SMS পড়তে চাই। এবং আমি দেখতে পাচ্ছি কাউসার পুলিশ লাইন থেকে আমাকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএমের সাথে থাকবো, হ্যাপি নিউ ইয়ার। নাবিল আমাদের লিখেছেন ভূত এফএম দারুণ হচ্ছে, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। রুবেল আমাদের SMS করেছেন। এছাড়াও আমাদের SMS করেছেন ইনজামুল নরসিংদীপ থেকে এবং আমাদেরকে SMS করেছেন ডেভিড। SMS করেছেন ওয়াসিম বালিকা আসিম এবং SMS করেছেন হাসান মিরপুর থেকে। আশিক আমাদের SMS করেছেন দেখতে পাচ্ছি শোভা মিরপুর থেকে এবং তিনি ভূত এফএম রেগুলার শোনেন এবং কখনো SMS করা হয়নি। সাইফুল আমাদের উত্তরা থেকে SMS করেছেন এবং তিনি বলছেন যে ভূত এফএম
ইজ রক। আচ্ছা, ভূত এফএম রক্স, এবং তিনি লিখেছেন লাইট অফ করে ভূত এফএম শুনছেন তিনি। আমাদেরকে এছাড়াও মোহাম্মদ জুবাইর রহমান এসএমএস করেছেন, এসএমএস করেছেন আমাদের আতুল, এসএমএস করেছেন জয়, এবং এসএমএস করেছেন আমাদের তানজুল, এসএমএস করেছেন শিশির, রকি, সামান্তা ঢাকা থেকে, ফয়সাল উসমানী মিরপুর থেকে, এছাড়া আমাদেরকে আদ্রিতা এসএমএস করেছেন অনেকদিন পর তিনি ভূত এফএম শুনছেন এবং লিখেছেন চরমস ওয়েলকাম ব্যাকস। এছাড়া আমাদেরকে মাহিয়াত লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। এছাড়া স্বর্ণা, রূপা, রুবিনা, শাপলা, তারা সবাই মিলে ভূত এফএম শুনছেন। আপনি যদি আমাদের এসএমএস পাঠাতে চান তাহলে মোবাইলে মেসেজ লিখে টাইপ করুন ফুর্তি, FORTI ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ পাঠিয়ে দিন 9840 নাম্বারে। আমরা চলে যাবো ঘটনায় আমাদের প্রথম অতিথির কাছে, এবং স্পেশালি যে ঘটনাগুলো এখন আপনারা শুনবেন সেই ঘটনাগুলো মাসুম ব্যাপার আছে, কিন্তু মাসুমের সিলেক্টেড মানে অর্ডার গুলো। সো আমি খুবই আশা করছি যে আজকের ঘটনাগুলো আপনাদের ভালো লাগবে। আমরা প্রথম অতিথির কাছে চলে যাচ্ছি। আপনার নামটা বলবেন এবং কোথা থেকে এসেছেন আপনি? ধন্যবাদ রাসেল ভাই। আমি দিলওয়ার শিশুমন্দি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এসেছি। তো আমার প্রথম ঘটনাটা আমার মেজো ভাইয়ের সাথে ঘটা। আমরা মেজো ভাই গ্রামের বাসায় থাকে, তো উনি ব্যবসা করে আর কি। তো উনি একদিন ধানের ব্যবসা করে। তো একদিন উনি এবং ওনার ফ্রেন্ড দুইজন মিলে আমাদের গ্রাম থেকে বেশ দূরে একটা হাটে গেছে সাইকেল নিয়ে ব্যবসা করার জন্য। তো ধান বিক্রি করে সে তারা আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তো তারপরে যখন রাত 11টা বেজে গেল, তারপরে তারা আস্তে আস্তে যে ঘটনা ঘটতেছে যে আমার ভাইয়ের ফ্রেন্ডের সাইকেলের চেইনটা পাওয়ার পড়ে যাচ্ছে, যে কারণে হচ্ছে কি সে পিছনে পড়তেছে আর আমার ভাইটা একটু সামনে। তো ভাই মাঝে মাঝে পিছনে তাকাচ্ছে, বলতেছে কি তুই তাড়াতাড়ি আয়। তো বলছে আমার সাইকেলের চেইন পড়ে যাচ্ছে, আমি আসছি। তো এরকম আস্তে আস্তে আমাদের গ্রামে যখন ঢুকবে, তো আমাদের উঁচু একটা রাস্তা আছে, গ্রামে যাওয়ার জন্য সরু একটা রাস্তা আছে, সেই সরু রাস্তায় নামতে হবে। তারপরে যখন সরু রাস্তায় সে নামতে যাবে, এই অবস্থায় সে দেখে যে ওখানে সামনে সাইকেলের সামনে একটা বাচ্চা। তখন সে ব্রেক করছে, এবং ছোট বাচ্চা, সর্বোচ্চ বয়স 3-4 মাস হবে, এবং সেই বাচ্চাটা খুব কান্নাকাটি করতেছে। তো এটা থেকে তো আমার ভাই খুব ভয় পেয়ে গেল, কি ব্যাপার এখানে এত রাতে এখানে বাচ্চা আসলো, রাত 11টা কিন্তু আসার সম্ভাবনা নেই, আর ওই এলাকায় কখনো ওই সময় লোক থাকবে না, এই স্বাভাবিক। তারপর সে ভয় পেয়ে এখন কি করবে বুঝতেছে না। এই অবস্থায় সে তার ফ্রেন্ডকে ডাকতেছে, কিন্তু ফ্রেন্ডকে একটু দূরে ছিল। তো তারপরে যখন দেখছে বাচ্চাটা অনেক কান্নাকাটি করতেছে, তখন সে বললো কি সাইকেলে ফেলে দিয়ে তার ফ্রেন্ডের দিকে দৌড়ে গেছে আর কি, পিছন দিকে। যাওয়ার পরে তাকে বলছে, তার ফ্রেন্ড ইতিমধ্যে চলে আসছে। বলছে কি হয়েছে? তো বলছে যে এই তো একটা বাচ্চা দেখলাম। বলছে কই দেখি চল। তো আসে দেখে কোনো বাচ্চা কিছু নেই। তো তারপর খুব ভয় পেয়েছে। তারপরে ওখান থেকে বাসায় আসার পর আমাদের ঘটনা বলছে। আমি তখন ছিলাম ক্লাস 5-এ, ঘটনা আমি স্পষ্ট মনে আছে আর কি। তো বাসায় বলার পরে বাবা একটু হুজুর টাইপের ছিল, সে দোয়া করে বলছে আচ্ছা ঠিক আছে ঘুমা। তো ভাই বিবাহিত যেহেতু, তো ভাবি আর ভাই ঘুমাইছে আর কি। রাত সর্বোচ্চ 2টা কি 3টা হবে, এই সময় হঠাৎ করে ভাবির চিৎকারে আমাদের ঘুমিয়ে গেছে সবাই, খুব জোরে চিৎকার উঠছে। তো তখন আমরা সবাই ভয় পেয়ে গেছি কি ব্যাপার। তো ভাইদের রুমে আসলাম, এসে যেতে দেখলাম যে ভাই এবং ভাই দুজন ভয় কাঁপতেছে, প্রচন্ড সেই ভয় কাঁপতেছে, থামানো যাচ্ছে না। প্রচন্ড সেই ভয় কাঁপতেছে, থামানো যাচ্ছে না, এরকম খুব ঠক কাঁপতেছে। আমরা তখন খুব ভয় পেয়ে গেছে। আমি তখন ছিলাম আর কি। আমার বাবা তখন তাদেরকে একটু যোগাযোগ করে ঠান্ডা করে বলতেছে কি হয়েছে, সমস্যা কি বল। তারপরে ভাই যেটা বললো আর কি, সে রাতে তার কাছে মনে হচ্ছে যে স্বপ্ন দেখতেছে এরকম যে একটা মেয়ে, একটা মহিলা অনেক সুন্দর এবং সাদা কাপড় পরে তাকে এসে ডাকতেছে এবং বলতেছে যে তুই চল আমার সাথে চল, তুই আমার বাচ্চাটাকে ফেলে আসলি, আমার বাচ্চাকে নিয়ে এলি না, তুই দূরে আসলি কেন। এর মধ্যে তার হাত ধরে টানতেছে। আর এই অবস্থা হঠাৎ ভাইয়ের ঘুম ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে যেটা দেখেছে, হ্যাঁ বাস্তবেই সে ওটা দেখতেছে, আসলে স্বপ্নে না, হ্যাঁ সত্যি একটা মেয়ে তার হাত ধরে ডাকতেছে। এবং তখন ভাই খাটের চৌকাট আছে, ওটা ধরে খুব নিজেকে যাবে না তার সাথে, এরকম করে ধরে আছে, আঁকড়ে ধরে আছে। আর এদিকে ভাবিকে ডাকতেছে যে ও তো একটু। তখন ভাবি উঠছে, ভাবিও দেখতেছে যে হ্যাঁ, ভাবিও চাকরি দেখতেছে যে একটা মহিলা তাদের এরকম, এবং টেস্ট এরকম মনে নাই, কিন্তু দেখতেছে একটা মহিলা দেয়। তখনই ভাবি চিৎকার করে উঠছে। আর ভাবি যখন চিৎকার করে উঠছে তখনই আমরা শুনতে পাচ্ছি, আমরা গেছি। তো যাওয়ার পরে যে ঘটনা, তারপরে ভাই ভাবিকে উনি বাবা ইয়ে করার পরে, দল করার পরে তারা সাব্যস্ত হয়েছে। এটা হওয়ার পরে ঘটনা যেটা,
তারপরে দিনই ভাইকে ইয়েতে নিয়ে যাওয়া হয়েছে একটা হুজুরের কাছে, তাবিজ দিয়েছে এবং তারপরে আর কোনো সমস্যা হয় নাই। কিন্তু জাস্ট তার এক বছর পরে আমার ভাইয়ের একটা মেয়ে হয়। মেয়ে হওয়ার পরে ঘটনাটা তার সাথে শুরু হয়েছিল। সে যখন 4-5 বছর বয়স, তখন একদিন রাত্রিবেলা আমরা সবাই ঘুমাইছি, হঠাৎ করে দেখি যে ওই মানে আমার ভাতিজি উনি হঠাৎ করে চিৎকার করে উঠছে এবং সে চিল্লায় উঠতেছে যে আমাকে মেরে ফেলে দিল, আমাকে বাঁচাও, আমাকে জবাই করবে, এরকম চিল্লাফেলা করতেছে। তখন সবাই আমরা গেলাম, দেখলাম যে বাচ্চাটার মুখ পুরোটা কালো এবং পুরো শরীর শক্তের মধ্যে হয়ে গেছে। তখন আমরা কি ব্যাপার, কি হয়েছে, এবং আমরা মনে করলাম কোনো হয়তো রোগ, কোনো অসুখ হয়েছে, এরকম কোনো হতে পারে। তখন আমরা সবাই তাকে দোয়া দুরূদ করে প্রায় 10 মিনিটের মধ্যে এরকম ছিল, সে চিল্লাইছে, অবস্থা চেঞ্জ ছিল না মানে আমার ভাতিজি। তারপরে তাকে ভালো হওয়ার পরে পরের দিন তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তার ওরকম কোনো সমস্যা পায়নি, কিন্তু জাস্ট ওষুধ দিয়েছে আর কি। তারপর আসার পরে দেখা গেল পরের দিনে আগের দিন যে সময়টুকু হয়েছে, পরের দিনে ঠিক একই সময়ে ওই একই রকম ছেলে আমার কাছে শুরু করছে। এবং তখন আবার এরকম যাওয়া হয়েছে, যাওয়ার পরে দেখে যে হ্যাঁ তারও তখন এরকম অবস্থা, খুব খারাপ অবস্থা। তো তখন তাকে আবার এরকম 3-4 দিন হয়েছে। হওয়ার পরে যখন তখন মনে হলো যে না, আমার এই সেটা শুনে একটা খারাপ কিছু হতে পারে। তখন আবার একটা হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়েছে। তো হুজুর যেটা বললো আর কি, যে ওনার সাথে, ওনার বাবার সাথে, আমার ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটছে, উনি আর কি আমার ভাই যখন তাবিজ হয়েছে আমার ভাইকে, তখন আগে ক্ষতি করার জন্য আমাদের উনি কিন্তু কিছু করতে পারে না আমার ভাইকে, এবং যার কারণে তার মেয়েকে ধরছে। এবং মেয়েকে ধরার কারণে যেটা হয়েছে, আমার ভাতিজি ওইরকম সমস্যা হয় এবং হয়তো বা বেশি দিনের সমস্যা হলে সে মারাও যেতে পারে, এরকম কোনো সমস্যা বলছে। তারপরে আমরা অবাক গেলাম এটা, যে আমাদের ওই কবিরাজটা আসলে এগুলো ঘটনা কিছু জানতো না। সে কেন জানি বলতে পারলো যে না, তার সাথে তার বাবার সাথে অনেক সমস্যা ছিল, এরকম হয়েছে। তারপরে কবিরাজ আমার ভাতিজিকে তাবিজ দেওয়ার পরে আমাদের বাসায় এসে পুরো বাড়িটা মানে দোয়া দুরূদ করে ইয়ে করে দেওয়ার পরে তারপর থেকে আর কোনো সমস্যা হয়নি। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ঘটনায়, এবং আমাদের আরো একজন অতিথি রয়েছেন, তবে তার কিছু SMS পড়ে ফেলতে হয়। বিল্লাল আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন যে বিল্লাল এমন ভূতের ফ্যামিলি শুনছে। রুবেল, জুয়েল এবং সালমান তারা বলছেন যে 3 বন্ধু মিলে ভূতের ফ্যামিলি শুনছেন এবং আজকে ভূতের ফ্যামিলি অনেক জোস। দীপ্ত আমাদের SMS করেছেন, শোভন মিরপুর 1 থেকে SMS করেছেন আমাদেরকে। SMS করেছেন আমাদেরকে মানিক সেগুন বাগিচা থেকে। এছাড়াও আমাদেরকে ঐন্দ্রিলা SMS করেছেন খুলনা থেকে। এছাড়াও আমাদেরকে আকরাম SMS করেছেন ময়মনসিং থেকে। এছাড়াও আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি শাকিল নাটোর থেকে। আমাদেরকে SMS করেছেন শিশির নারায়ণগঞ্জ থেকে। হামিম আমাদের SMS করেছেন অপূর্ব, তুষার, নিপা, শোভ, রাফু, মিষ্টি, এবং তারা ভূতের রেগুলার শোনেন। আজকের এপিসোডটা ভালো লাগছে, এখনো আমার কাছে বেশ মানে কি বলবো, জমে উঠছে এটা বলবো না, তবে জমে উঠতে শুরু করছে। শুভ উনি আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদের নুসরাত, SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি আদ্রিব। এছাড়া আমাদেরকে আশিক SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে আল তামিম। এছাড়া আমাদেরকে আশিক SMS করেছেন হাসান নান। আমাদের SMS করেছেন আজমান। আমাদের SMS করেছেন আমির। SMS করেছেন মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়াও আমাদেরকে আরফিন SMS করেছেন। SMS করেছেন মালিবাগ থেকে আমাদেরকে খায়রুল এবং নওশান টগর আমাদের SMS করেছেন। SMS করেছেন এবং তিনি লিখেছেন যে তিনি লং স্টোরিগুলো বেশি প্রেফার করেন। আর আমাদেরকে এছাড়াও SMS করেছেন দেখতে পাচ্ছি আশি। SMS করেছেন নীরব, ইয়াকুব সহ আর অনেকে। আপনি যদি আমাকে SMS করতে চান তাহলে মোবাইলের মেসেজ অপশনে টাইপ করুন ফুর্তি, which is FORTI, ফুর্তি স্পেসে আপনার নাম, স্পেসে আপনার মেসেজ পাঠিয়ে দিন 940 নাম্বারে। আমার কাছে আরো একটা ঘটনা রয়েছে, সেই ঘটনাটি পড়ে ফেলতে চাই। আর সেই ঘটনাটি হচ্ছে তিনি লিখেছেন যে রাসেল ভাই আসসালামু আলাইকুম, আমার লাইফে একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে গেছে। ঘটনাটি বর্ণনা করছি, ভালো লাগলে পড়ে শোনাবেন। আমি এবছর নজরুল স্মৃতি কলেজে ফার্স্ট ইয়ারে পড়ছি। আমি নালিতা বাড়ি শেরপুরে থাকি। ঘটনাটি ঘটে আমার নানার বাড়ি মরিচ পুরান, আমাদের বাসা থেকে 2 ঘন্টার পথ। 2 মাস আগের কথা, দিনটি ছিল বুধবার। আমি নানু বাড়ি যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম। আমার বাসা থেকে বের হতেই বিকেল 5টার দিকে বাজারে কিছু কেনাকাটা করতে করতে মাঝে আজান দিয়ে দেয়। সন্ধ্যে হয়ে যাচ্ছে দেখে আমি তাড়াতাড়ি একটা রিক্সা ভাড়া করি। রিক্সায় ছিল একজন বুড়ো গোছের লোক, তবে বেশ শক্ত সামর্থ্য। আমরা রওনা দিই 6টার দিকে। রিক্সাওয়ালা বৃদ্ধটি অনেক মজার মানুষ ছিলেন। কিছুক্ষণ যাওয়ার পরেই রিক্সাওয়ালার সাথে খুব আড্ডা জমে ওঠে। রিক্সাওয়ালা একমাত্র ছেলে ছিল। কিছুদিন
আগে তাকে বিয়ে করানো হয়। বুড়ো লোকটি বিয়ে বাড়ির অনেক মজার ঘটনা বলছিল, শুনতে আমার খুব মজা লাগছিল, কিন্তু এরপর যা ঘটলো আমি মোটেই প্রস্তুত ছিলাম না। আমরা যখন নলিতাবাড়ি পৌরসভার সীমানা থেকে বের হয়ে গ্রামের রাস্তায় প্রবেশ করলাম, তখন রাস্তাগুলো একটু ভালো ছিল না। আমার অনেক রাস্তায় শুধু ইট বিছিয়ে রাখা, তাছাড়া গ্রামে রাস্তা হওয়ায় রাস্তায় তেমন ইলেকট্রিসিটি, তাছাড়া গ্রামের রাস্তা হওয়ায় রাস্তায় তেমন ইলেকট্রিসিটি বাল্ব ছিল না। রিক্সার লাইট দিয়ে আমরা যাচ্ছিলাম। আমার নানু বাড়ি যাওয়ার পথে একটা এলাকা দিয়ে যেতে হয়, একটি নাম বাঁশকান্দা। সেখানে প্রচুর বাঁশ জন্মে, তাছাড়া রাস্তার দুপাশে অসংখ্য ঝোপের মতো হয়ে আছে। আমরা যখন নানু বাড়ির কাছাকাছি, তখন রিক্সাওয়ালা হঠাৎ রিক্সা থামিয়ে বলল, তুমি একটু বসো। এই বলে তিনি রাস্তার পাশে একটা ঝোপের আড়ালে চলে যান। আমি সময় কাটানোর জন্য ফোনে গান শুনছিলাম। অনেকক্ষণ হয়ে গেল, কিন্তু কোনো সারা শব্দ আসছিল না। এক পর্যায়ে আমি লোকটাকে ডাক দেই, কিন্তু কোনো সারা শব্দ নেই। তখন হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যি খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো, হঠাৎ আমার মনে কেমন যেন ভয় করতে লাগলো। তখন আমি রিক্সা থেকে নামলাম খোঁজার জন্য। তখন আমি বুঝতে পারলাম চারপাশে সত্যি খুব অন্ধকার। মোবাইলের লাইট দিয়ে আমি চারপাশে লাইটের আলো ফেললাম। ফাঁকা গাছ, ফাঁকা রাস্তা, বাঁশ ঝাড় ছাড়া আর কিছুই দেখা যায় না। কিছুক্ষণ পর শুধু বাঁশ পাতার সর শব্দ। হঠাৎ পাশের ঝোপ থেকে একটা গোঙানির মতো আওয়াজ এলো। সেদিকে দৌড়ে গেলাম, কিন্তু গিয়ে দেখি, যা দেখলাম তা আমি কোনোদিন ভুলতে পারবো না। ফয়সাল লাইটের আলোতে, ফ্ল্যাশ লাইটের আলোতে আমি দেখলাম যে মাটিতে পড়ে আছে তার গলা থেকে বুক পর্যন্ত চেরা। আমি আমার জীবনে এরকম ভয়ঙ্কর দৃশ্য দেখি এবং সেটা সচক্ষেই দেখতে হয়েছে আর কি। এবং তিনি বলেছেন, দেখি যে আমি বিছানায় শুয়েছি, আমার চারপাশে অসংখ্য পরিচিত মানুষ। তাদের মধ্যে একজন মামাকেও দেখলাম। আমাকে রিক্সার কথা বলতেই বললো সেখানে নাকি কোনো কেউ ছিল না। একজন নামাজ পড়তে গিয়ে আমাকে বাস ঝাড়ের কাছে পেয়েছে। তাহলে আমি কি দেখছিলাম? আর সেখানে যদি রিক্সাওয়ালা নাই থাকে, তাহলে আমি এখানে কিভাবে এলাম? আর মামাকে সব বলার পর মামা কয়েকজনকে নিয়ে পুরো বাস বন খুঁজেছে। আমি নিজেও সেখানে গিয়েছিলাম। তাহলে সেই লোকটার কোনো চিহ্ন বা কোনো রক্ত কিছুই পাইনি। তবে আমার মোবাইলটা নিয়ে সেখানে পড়েছিল এবং অথচ গত রাতে আমি যখন লোকটার সামনে দাঁড়িয়েছিলাম, তখন আমি দেখেছি যে কি পরিমাণ রক্ত লোকটার শরীর থেকে বের হয়েছিল রাস্তায়। রাসেল ভাই, আমি জানি না এর মানে কি আর কেন আমার সাথে এমন ঘটলো। আমি আজও এর কোনো হদিস পাইনি। এই ছিল ঘটনা, এবং এই ঘটনাটি আমাদের যিনি পাঠিয়েছেন তার নামটি আমি আরো একবার পড়ে ফেলতে চাই। নামটি রনি, এবং রনি এই ঘটনাটি লিখেছেন। আর রনি, আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম চমৎকার একটা ঘটনা পাঠিয়ে দেওয়ার জন্য। আপনি যদি এরকম ঘটনা পাঠাতে চান, বা আপনি যদি কোনো অডিও ক্লিপ আমাকে পাঠাতে চান, বা আপনি যদি কোনো ঘটনা চান যে সরাসরি স্টুডিওতে শেয়ার করবেন, তাহলে পাঠিয়ে দিন। আমাদের অ্যাড্রেসটি হচ্ছে bhutfm, which is bhutfm@radiofoorti.fm। আমাকে একটা ছোট্ট ব্রেকে যাবো এখন, নাকি আমরা আরেকটা ঘটনা শুনতে পারি? আমাকে ছোট্ট ব্রেকে যাবো এবং ব্রেকের পরে আবারও ফিরে আসছি নতুন ঘটনা নিয়ে। সেই পর্যন্ত সবাই আমাদের সঙ্গেই থাকুন। Stay tuned to Radio Furti and don't stop the Furti. Furti. বছরের প্রথম ভূতদানে আমার এবং মাসুমের পক্ষ থেকে থাকলো আপনাদের অনেক 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 শুভেচ্ছা, এবং আশা করছি যে এই বছরটিতেও আগের বছরগুলোর মতো আপনাদের সহযোগিতা পাবো। আপনারা আমাদের সাথে থাকবেন এবং সবাই মিলে একসঙ্গে ভূতদানকে এগিয়ে নেবেন। চলুন চলে যাই পরবর্তী ঘটনা, এবং আমাদের সাথে রয়েছেন আরো একজন নতুন অতিথি। তার কাছ থেকে আমরা দ্বিতীয় ঘটনাটি শুনবো। আপনাদের নামটা একটু বলবেন এবং জানাবেন আমাদেরকে কোথা থেকে আপনি এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। প্রথমত আপনাকে হ্যাপি নিউ ইয়ার এন্ড কনগ্রাচুলেশনস। আমি এসেছি পটুয়াখালী থেকে
বনানী সংসপ্তক লেন। আচ্ছা। আর এখানে এসেছে আমি বনানী এখানে থাকি। আচ্ছা। তো আমার সাথে যে ঘটনাটি ঘটেছে সেটা ঘটেছে 2002 সালে, এবং তখন আমি ক্লাস 8 পড়ি। আচ্ছা। আমার শখ ছিল মাছ ধরা, এবং সেই শখই আমাকে একদিন বিপদে ফেলে দেয়। তখন বর্ষাকাল, আমাদের বাসার সামনে বড় একটা মাঠ, তবে মাঠটি অনেক নিচু, কারণ সেখানে একসময় পুকুর ছিল। সেটি ভরাট করা হয়েছে শুকনোর সময়, সেখানে ছেলেরা খেলাধুলা করে, এবং বর্ষার সময় প্রায় কোমর সমান পানি থাকে সেখানে। আচ্ছা। আমাদের বাসা থেকে বেশ কিছুটা দূরে, প্রায় 60 থেকে 70 ফুট দূরত্ব, মাঠের অন্য প্রান্তে একটি মাত্র ঘর ছিল, এবং তার পাশে অনেকগুলো গাছ ছিল, এবং সেখানে একটি তেঁতুল গাছ ও একটি বট গাছ ছিল। তো যেদিন আমার সাথে ঘটনাটি ঘটে সেদিন সকাল 11টার দিকে আমি ওই মাঠ থেকে একটি 2 হাত গজাল লম্বা একটা গজাল মাছ ধরি। সেই রূপে হয়তো প্রতিদিনের মতো ওই দিন বেরিয়ে পড়েছিলাম, তবে আমার মা আমাকে বাধা দিত মাছ ধরতে যেতে। তার বাধা উপেক্ষা করে আমি বেরিয়ে পড়েছিলাম ওই দিন। রাত তখন প্রায় 8টা। আমি বের হয়ে একটি টর্চ লাইট, একটি মাছ ধরার জল নিয়ে বেরিয়ে পড়ি। বেরিয়ে অনেক দূর ঘোরাঘুরি করে 2টি শোল মাছ ও একটি বড় মাছ ধরি। তার কিছুক্ষণ পরে আমি শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে একটি বড় মাছ লাফালাফি করছে। আমি স্পষ্ট শব্দটা শুনতে পাই, শুনে আমি সেখানে দৌড়ে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই। এমন গেছে ভাই, সেখানে পানি একেবারে স্পষ্ট পরিষ্কার ছিল, কিন্তু একটা মাছ যে পরিমাণে লাফালাফি করেছিল আমি শব্দ পেয়েছি, তাতে পানি অনেকটা গলা থাকা কথা, কিন্তু সেখানে পানি একেবারে পরিষ্কার ছিল। যাই হোক, আমি ঘুরিয়ে অন্যদিকে গেলাম। অনেক দূর যাওয়ার পরে আমি শব্দটা আবার শুনতে পাই সেই তেঁতুল গাছের নিচে। আমি খেয়াল করে শুনি যে শব্দটা কোন জায়গায় হচ্ছে, কিন্তু আমি দেখলাম যে হ্যাঁ, ঠিক তেঁতুল গাছের নিচে শব্দটা হচ্ছিল। আমি আবার ছুটে যাই, কিন্তু গিয়ে দেখি সেখানে কোনো মাছ নেই, এবং সেখানে পানি ছিল প্রায় হাঁটু সমান। আচ্ছা। আমি অবাক হই রীতিমতো যে বিষয়টা কি। আমি 2-3 বার শুনলাম যে এখানে শব্দ হচ্ছে, কিন্তু কোনো মাছই নেই সেখানে। তো আমি সেখান থেকে জাস্ট 4 থেকে 5 পা দূরে সরেছি, তখনই আবার সেই শব্দটা আমি শুনতে পাই, এবং আমার খুব কাছে থাকাটা আমি স্পষ্ট বুঝতে পারি যে আমার পাশেই শব্দটা হয়েছে, খুব কাছেই। তো আমি ফিরে তাকাই, তাকিয়ে টর্চের আলোতে দেখতে পাই যে সেখানে একটি প্রায় 3 থেকে 7 হাত লম্বা একটি গজাল মাছ সেখানে নড়ছে। তো আমি দেখে সেই মাছটাকে আমি যখনই ধরতে যাই তখনই মাছটা দৌড়ে পালাই। আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি যে মাছটা হয়তো আবার এখানে আসবে, যেহেতু আমি অনেকবার শব্দটা শুনেছি। তো আমি চুপচাপ দাঁড়িয়ে থাকি। কিছুক্ষণ পরে মাছটা আবার সেখানে আসে, এবং আমি মাছটাকে যখন আবার ধরতে যাই মাছটা আবার দৌড় দেয়, এবং আমি তখনই তাকে তাড়া করি। যখন আমি তাড়া করি মাছটি দৌড়িয়ে শুকনো জায়গায় উঠে যায় লাফ দিয়ে, এবং তেঁতুল গাছের নিচে। তো আমি মনে মনে খুব খুশি হই যে এবার তো আমি মাছটাকে অনায়াসে ধরতে পারবো। আমি যখন উপরে উঠলাম মাছটিকে ধরতে, মাছ তখন ঠিক লাফ দিয়ে অনেকটা উপরে উঠে গেল, রীতিমতো অবাক করার বিষয়, এবং মনে হচ্ছিল যে মাছটির পাখা গজিয়েছে এবং অনেকটা উপরে উঠে গেছে, যেটা স্বাভাবিক হচ্ছে একটা মাছ লাফ দিয়ে অতটা উপরে উঠতে পারে না। এবং ঠিক তখনই আমার চোখ যায় উপরের দিকে, এবং আমি দেখি তেঁতুল গাছের উপরে একটা ডালে বসা একটা সাদা শার্ট পরা একটা লোক বসে আছে। তার ফেস অতটা স্পষ্ট বোঝা যাচ্ছিল না, তবে তার দাঁত দেখা যাচ্ছিল যে আমার দিকে তাকিয়ে হাসছিল। তো বিষয়টা দেখে আমি খুবই ভয় পাই, এবং তখন আমি মনে মনে দোয়া করতে থাকি এবং দৌড় দিয়ে বাসার দিকে চলে যাই। তো আমি যখন বাসার দিকে যাচ্ছিলাম তখন আমার পিছন থেকে শব্দটা আরো বেশি হচ্ছিল। তখন মনে হচ্ছিল যে আরো অনেকগুলো মাছ একত্রে মিলে সেখানে লাফাচ্ছে, এবং ক্রমশ শব্দটা আমার কাছে চলে আসছে। মনে হচ্ছিল যে আমার পিছনে কেউ হাঁটছে, আমার তাড়া করছে, এরকম আমার কেমন মনে হচ্ছিল। আমি বাসায় চলে যাই, কোনো সমস্যা হয়নি সেখানে। বাসায় যাওয়ার পরে আমার আম্মুকে আমি বলি বিষয়টা, এবং হাঁপাচ্ছিলাম। মা তখন বললো যে তোমাকে আমি আগেই বলেছিলাম যে তুমি যেও না, কোনো সমস্যা হতে পারে। যাই হোক, তো আমার হাতে যে ব্যাগটা ছিল আমি আগে বলেছিলাম যে আমি 2টা শোল মাছ এবং একটি বড় মাছ পেয়েছিলাম, সেই ব্যাগটা আমি আমার হাতে তুলে দিই যে এটা রাখো। আমি ব্যাগটা হাতে নিয়ে দেখি যে সেখানে কোনো মাছ নেই। তো আমাকে বললো যে আমি কি রাখবো, এখানে তো কিছুই নেই। তো আমি বললাম কেন, এখানে তো 2-3টা মাছ আছে, 2টা শোল মাছ এবং একটি বড় মাছ। তো বললো যে জিনিসটা আমাকে দেখালো, কিন্তু ব্যাগ একেবারে ভালো ছিল, ছিল না। হ্যাঁ, ছিল না। তো যাই হোক, তো আমি ছোটবেলা থেকে একা ঘুমাতাম। ওই দিন আমি আমার সাথে যেন পরবর্তীতে কোনো ভয় না পাই। আসলে আমার যখন ঘুম আসছিল চোখে তখন আমি সেই শব্দটা শুনতে পাচ্ছিলাম, মাছের লাফালাফির শব্দটা। এবং ওই দিন রাতে আমার গায়ে প্রচন্ড জ্বর ওঠে এবং 2-3 দিন ছিল। যাই হোক, পরে ডাক্তার দেখিয়েছি, ওষুধ খেয়েছি, আমার ভালো হচ্ছে না। পরে আমার দুধে ওষুধ পানি পড়া দিল এবং তাপ দিল। যাই হোক, 3 দিন পরে আমার জ্বর ভালো হয়। কিন্তু ঘটনাটা এখানে শেষ না। এরপরে যেটা হয়েছে, ওই যে ঘরটা ছিল যেখানে আমার তেঁতুল গাছের ওখানে ঘটনাটা ঘটেছে, তার পাশে যে ঘরটি ছিল সেই ঘরের একটি মেয়ে, সে ওই তেঁতুল গাছের নিচে 1 সপ্তাহ পরে গায়ে আগুন দিয়ে মারা যায়, এবং সেই মেয়েটি তখন ক্লাস 4 পড়ে।
কোনো কারণ ছিল না গায়ে আগুন দেওয়ার। তো যখন সে গায়ে আগুন দেয় তার কিছুক্ষণ আগে তার বড় বোনকে বলেছিল যে আমি কিন্তু গায়ে আগুন দেবো। তো তার বড় বোন বলেছিল যে কেন আগুন দিবি, কি কারণে, কোনো আগুন দেওয়ার তো কোনো কারণই নেই। সে ভেবেছিল যে হয়তো সে ঠাট্টা করছে। যাই হোক, সে একটা চড় দিয়েছিল, কিন্তু সে কান্না না করে বরঞ্চ অনেক হেসেছে, হাসতে হাসতে বের হয়ে গেছে এবং তার কিছুক্ষণ পরে সে গায়ে আগুন দেয়। তো হাসপাতালে অনেকদিন ছিল। তো যখন ছিল এবং ডাক্তাররা তাকে বলেছে যে কোন একটা সমস্যা আছে মেয়েটার সাথে, যেহেতু সে অনেক নাকি অস্বাভাবিক আচরণ করেছিল। আর দ্বিতীয়ত হচ্ছে কি, সে মারা যাওয়ার আগে অনেক প্রলাপ বলতেছিল যে তার নাকি 7 বোন এবং তার কাছে কেউ যেন না আসে এবং আসলে তাকে সবাইকে সে মেরে ফেলে, এরকম একটা কথা বলছিল। এবং আমাদের মসজিদের যে হুজুর ছিল সেও পরে সেখানে যায় এবং যাওয়ার পরে সেও বলল যে এর সাথে কোনো একটা সমস্যা ছিল। এবং সব থেকে বড় কথা হচ্ছে কি, আমি সারা শাড়ি পরা যে তেঁতুল গাছে যে ডালে বসা দেখেছিলাম ওই লোকটাকে, ওই মেয়েটা ওই তেঁতুল গাছে ওই ডালে বসে বসে তেঁতুল খেত। এটা হচ্ছে আমার ঘটনা আসলে। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায় এবং আমাদের পরবর্তী অতিথির কাছে। আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে আমাকে আইফিল মিরপুর 10 থেকে লিখছেন এবং যে ঘটনাটি শুনে ঘটনাটা তিনি ভয় পাচ্ছেন না সেটা লিখছেন। রবিউল আমাদের SMS করেছেন, রবিউল সোহেল সাগর আমাদেরকে SMS করেছেন গাজীপুর থেকে। আরিফ শুভ আমাদের SMS করেছেন, তিনি বেশ ভয় পাচ্ছেন। সুস্মিতা বণিক আমাকে SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন দেখতে পাচ্ছি অর্ণব SMS করেছেন আমাদেরকে মিল্টন নরসিংদী দাসপাড়া থেকে। এছাড়া আমাদেরকে শাবাব SMS করেছেন এবং আমাদেরকে SMS করেছেন সোহেল। এছাড়াও আমাদের খ্যাপা বাবু SMS করেছেন নারায়ণগঞ্জ থেকে। আমরা চলে যাচ্ছি পরবর্তী ঘটনায় আমাদের পরবর্তী অতিথির কাছে। আপনি আপনার নামটি বলবেন এবং কোথা থেকে এসেছেন এটা জানাবেন। আমি সন্ধি, আমি ঢাকা বিশ্ববিদ্যালয় দেখেছি। আমার পরবর্তী যে ঘটনাটা, এটা আমার এক ফ্রেন্ডের সাথে ঘটা এবং তার ফ্রেন্ডের বাসা ঢাকার দোয়ারে এবং সে আমার হলের ফ্রেন্ড তানিম। তো তারপরে সে গত বছর সে বাসায় গিয়েছিল। তো তাদের বাসা থেকে প্রায় 4-5 কিলো দূরেই ছিল পদ্মা নদী এবং তারা ওখানে পদ্মা, আমিও গেছিলাম ওখানে গিয়ে পদ্মা নদীর ওখানে আমরা অনেক মজা করছি। তো সে যেটা হচ্ছে গত বছর যাওয়ার পরে ওখানে এক ফ্রেন্ড, গ্রামের যে ফ্রেন্ড ছিল তাকে সে বলছে যে চল আমরা পদ্মাটা একটু ঘুরে আসি। তো রাত প্রায় তখন 10টার মতো বাজে। তো বলছে চল ঠিক আছে। তো মোটরসাইকেল নিয়ে গেছে। তো মোটরসাইকেল আসলে আমার বন্ধুটাই চালাচ্ছিল। তো তারা নদীর পাড়ে গেছে। যাওয়ার পরে যেটা হয়েছে যে লোকজন কেউ নাই, কারণ নদীর পাড়ে ওই সময় রাত 10টায় ওই সময় কেউ থাকে না, মাঝে কেউ নেই, এখানে ওখানে ঘাটে ঘাটে বাধা আছে। তারপরে ওই মোটরসাইকেলটা রেখে আমার ফ্রেন্ডরা আর দুজন, আমার ফ্রেন্ড আর তার ফ্রেন্ডটা হাঁটতেছে রাস্তায়, মানে নদীর পাড় ধরে হাঁটতেছে। তো হাঁটতে হাঁটতে তারা কিছু যাওয়ার পরে এমন হয়েছে যে মানে মোটরসাইকেলটা লক করা হয়নি। তখন সে বলছে একটু থাক, আমি একটু মোটরসাইকেলটা লক করেছি। ঠিক আছে যা। তারপর আমার বন্ধুটা আছে আমার মোটরসাইকেলটা লক করতে। যখন সে মোটরসাইকেল লক করবে এই অবস্থায় তার ওই বন্ধুটা, যে বন্ধুটা একটু মানে এগিয়ে গেছে ওইদিকে, সে খুব মানে চিৎকার রয়েছে। তখন সে দ্রুত লক করে দৌড়ে গেছে তার কাছে, গিয়ে দেখেছে সে স্বাভাবিক। কি হলো, তুই চিল্লালি কেন? তো বলছি আমি তো চিল্লাইনি। তো বলছে না আমি শুনলাম খুব জোরে তুই চিল্লালি। বলছে না আমি মানে কিছু করে নাই। তো বলছে আচ্ছা ঠিক আছে, আমি হয়তো ভুল শুনছি, ঠিক আছে চল দুজনে হাঁটি। হাঁটতে হাঁটতে পূর্ণিমা যাচ্ছিল, মানে রাতটা অনেক মানে ছোট ছোট দেখা যাচ্ছিল। তো তারপরে যে ঘটনা, ওই পাড়ের একটু নামছে নিচে পানি, তো ওখানে নৌকা ঘাট বাঁধা আছে, ওই পানি তারা হেঁটে পানির ভিতরে একটু হেঁটে হেঁটে যাচ্ছে, মানে পা ভিজে না যায় এরকম করে। তারপরে হাঁটতেছে, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ পরে আমার যে তানিম ফ্রেন্ডটা, তার আরেকটা যে ফ্রেন্ড আছে গ্রামের যে ফ্রেন্ডটা, সে হঠাৎ করে ওই একটা ওখানে মাছ ধরছে, নদীতে ওখান থেকে মাছ ধরে সে মাছটা খাওয়া শুরু করছে। তখন আমার বন্ধুটা বলছে কি বলছে মাছ খেতেছিস কেন? তো বলছে আচ্ছা খাবো না, ঠিক আছে রাখলাম। তো রাখার আবার কিছু যাওয়ার পরে দেখি না সে ঠিক একটা মাছ আছে, সে এই মাছটা খাচ্ছে। তখন আমার ফ্রেন্ডরা আগে গেছে, তুই কাঁচা মাছ খেতেছিস, ঠিক আছে কাঁচা মাছ কেউ খায়? তখন সে বলতেছে আমি কাঁচা মাছ খুব পছন্দ করি, আমার ভালো লাগে। তখন তারপরে সে তো মানে একটু ভয় পেয়ে গেছে, কি ব্যাপার কাঁচা মাছ এরকম খাবে, এটা কোনো কথা হলো? তারপরে সে কিছুক্ষণ পরে বলছে তো আমার থাকবো না, আমি চলে যাবো। তখন বলতেছে আচ্ছা ঠিক আছে চল চলে যাই। তো তারা মোটরসাইকেলের কাছে আসছে, আসার পরে মোটরসাইকেলে চলে আমার ফ্রেন্ড আবার চালাচ্ছিল, আসতেছে পিছনে তার ওই ফ্রেন্ডটা যে কাঁচা মাছ খাইছে সে বসেছিল। কিন্তু আমার ফ্রেন্ডটা খুব ভয় পাচ্ছিল, মোটরসাইকেল চালাচ্ছে, মনে করছে কি হবে এটা আসলে কি, আমার ফ্রেন্ডই তো, কারণ খুব কাছের ফ্রেন্ড। তো কাহিনী কি, সে তো কোনোদিন শুনে নেই কাঁচা মাছ খায়। কিছু দূর আসার পরে পিছনের ফ্রেন্ডটাই বলতেছে যে তুই মনে হয় মোটরসাইকেল চালাতে পারতেছিস না, আমার তো দাদা ঠিক আছে।
তো তারপরে সে বের করে নামছে, নেমে আমার ফ্রেন্ডটা পিছনে বসে আর তার ফ্রেন্ডটা সামনে বসে মোটরসাইকেল চালাচ্ছে। কিছুক্ষণ পরে আমার ফ্রেন্ড অবশ্যই ভয়, তখন ভয় ছিল তার ভিতরে। কিছুক্ষণ পরে হঠাৎ করে মানে তাকায় দেখে যে ফ্রেন্ড মোটরসাইকেল চালাচ্ছে সে আসলে মানে অন্যদিকে তাকায় আছে এবং হাতটাও সে ছাড়া কোনো মানে ইয়েতে নেই, হাত দুই হাতে ইয়ে নেই, ব্রেকের কোনো ধরা নেই, হ্যান্ডেল ধরা নেই। তো তারপরে যে সে তো আরো চরম হয়ে গেছে, কি ব্যাপার এটা আসলে খুবই ভয়ঙ্কর বিষয়। মোটরসাইকেল মানে রাতে 11 বাজে, তারপর সে মনে হতে পারে এরকম অনেক হয়তো পারে। তো আসে কিছু আসার পরে তার বাসায় কাছাকাছি আসার আগে আমার ফ্রেন্ডের বাসা ওই যে তার যে ফ্রেন্ডটা কাঁচা মাছ খাইছিল তার বাসার কাছে এসে বলতে আমি চলে যাবো। আচ্ছা ঠিক আছে। তো নামার পরে ওখানে আমার ফ্রেন্ডটা আমার মোটরসাইকেল থেকে নেমে তার ফ্রেন্ডটা চলে গেছে বাসায়, আর আমার ফ্রেন্ড আমার বাসায় মানে তার ফ্রেন্ডের বাসায় চলে আসছে। আসার পরে তারা আমাকে বলছে আমি এরকম ঘটনা, তো বলছে তোর রাতের বেলা ঘুমা যাস। তারপরে যে ঘটনাটা ঘটলো, তো রাতের বেলা তারা আমার ফ্রেন্ডটা ঘুমাইছে। পরের দিন সকালে যে ফ্রেন্ডের সাথে গেছিল আমার ফ্রেন্ডটা তার আম্মু এসে মানে ডাকছে যে তাই কি খবর, আমার ছেলে কোথায়? তো বলছে কেন আনতে, ও তো গতকাল রাতেই বাসায় গেল। তো বলছে বাসায় তো যায় নাই, কি কাহিনী কি বাসায় যায়নি? তখন সবাই আবার ঘটনাটা পুরো রাশি বলছে যে এই অবস্থা। তারপরে সে যখন আবার ওই নদীর পাড়ে আসে, আসার পরে যেটা শুনলো যে এখানে একটা ছেলেকে সকালবেলা এখানে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে এবং একজন মাঝির ওখানে ছিল তাদের বাসায় আছে। তো তারপরে গেছে, যাওয়ার পরে দেখে হ্যাঁ তাকে মানে সেবা শুশ্রূষা করে সে সুস্থ হয়েছে। তখন তাকে বলছে কি ব্যাপার, তোকে আমি বাসায় বুঝতে আসলাম, তখন তোকে এখানে কেন আসলি? তো বলছে কই আমার বাসায় বুঝেছি, আমি তো এখানে আমি তো টের পাইনি। মানে আমার ততটুকু মনে আছে যখন তুই আমাকে রেখে মানে প্রথম রেখে যখন মোটরসাইকেল লক করতে যাবি, তখন যদি লক করতে গেছিস তখন আমি এখানে একা যখন ছিলাম তখন হঠাৎ করে দেখি আমার মতো সেম চেহারা আর একটা ছেলে আমার দিক থেকে আসছে, এই নদীর দিক থেকে উঠে আমার দিকে আসছে। আমি ওইটা থেকে উনি চিৎকার করে বলছিলাম এবং আমি খুব ভয় পেয়ে গেছিলাম, তখন আমি সেন্স হারাই ফেলেছি। কিন্তু মজার ব্যাপার হচ্ছে আমার ফ্রেন্ড যখন আসছিল, আসার পরে তার ওই ফ্রেন্ডটাকে মানে যে আসল যে ফ্রেন্ডটা ছিল অজ্ঞান অবস্থায় মানে পড়ে গেছিল তাকে আসলে দেখে নেয় না, দেখে তাহলে চিন্তা করলে আসলে ওই ফ্রেন্ডটা কে যার সাথে সে এত মন ঘুরলো এবং সে তার কোনো ক্ষতি করলো না, কিন্তু অথচ তার সাথে মানে মাছ খেলে এবং তাকে মোটরসাইকেলে উৎসাহ দিয়ে আসলো। তো এই ঘটনা তারপরে ওনাকে যখন সুস্থ হয়েছে তখন তাকে একটা কুকুরের কাছে নিয়ে যাওয়ার পরে দেখেছে যে না আসলে এটা একটা অস্বাভাবিক কিছু করছে, তারপরে তাকে আর কি করে মানে মারা গেছে। আপনার আর কোনো ঘটনা আছে? জি আমার আচ্ছা, আপনি অল্প একটু সময় পাবেন, সেই সময় বলতে আপনার ছোট্ট একটি যদি ঘটনা থাকে তাহলে বলতে পারেন। আচ্ছা, এটা আসলে আমার হলে ঘটনা, ঘটনাটা বেশি দিনের না এবং ছোট ঘটনা, এটা গত গ্রীষ্মের ঘটনা। এটা তো আমাদের হলে আসলে ভাই হলে পিছনে আম গাছ আছে এবং আমরা ফ্রেন্ডরা মিলে ছাদের উপরে গিয়ে চুরি করে আম পারি। তো তারপরে সেদিন কিন্তু যেহেতু সমস্যা হলে গিয়ে অনেক ছেলেপেলে অনেক আম চুরি করে অনেক কিছু করে, জন্য আমাদের যে গেটটা ছিল আমাদের ছাদে ওঠা, তো ওই গেটটা সেদিন মানে লোয়ার গেট তো ওইটা আপনার সরানো যায় আর কি, মহিলা এফেক্ট ছিল। তো ওটা সেদিন মানে সরাই রাখছে স্যারেরা, যেমন আর কেউ উঠে যায় না পারে, উঠে না পারে। আমি আমার এক ফ্রেন্ড দুজন মিলে মসজিদের ভিতরে দিয়ে, মসজিদের ভিতরে আমাদের মসজিদের ভিতরে একটা জানালা আছে, জানালাতে পারে ছাদে ওঠা যায়। তো আমরা জানালা করলে ছাদে উঠছি, ওঠার পরে যে ঘটনাটা আম পারবো, তো আমার ফ্রেন্ড আমার কাছে ছোট একটা টর্চ ছিল, তো আমরা যখন আম পারবো তখন গাছের দিকে লাইট মারছি, মারার পরে দেখি ওখানে আমাদের আরেকটা ফ্রেন্ড ও ওখানে বসে আছে। তো আমরা তো এটাতে কারো ভাবে গেছি কি ব্যাপার, এই রাতে রাত তখন প্রায় 2টা বাজে, মানে আমরা তো বলছি কি ব্যাপার তুই এখানে আম পাড়তে আছিস একা একা, সে কোনো কথা বলছে না। তখন তো এটা শুনে আমরা ভাবে গেলাম এবং তখন তার চোখের দিকে যখন আমরা তাকাচ্ছি তখন দেখি যে না তার চোখটা পুরো প্রায় রক্তের মতো লাল এবং এটা আমাদের দিকে আরো মানে এমন ভাবে দেখা গেছে মানে আমাদের ভয় দেখা গেছে। আমরা এটা খুবই ভয় পেয়ে গেছে, আমি আমার ফ্রেন্ড সে তো এরপর বলতে আমার যে পাশে যে ফ্রেন্ড ছিল সে তার ধমক গেছে এই তুই ফাজলামি করতেছিস কেন এরকম কিছু। আর এই ঘটনার পরপরই আমার যে ফ্রেন্ডটা গাছ ছিল, তো ওখান থেকে সে সাথে সাথে গাছের একদম নিচে লাভ দিয়েছে। লাভ দেওয়ার পরেই মানে এমন একটা আঘাত ধারণ করছে আসলে একটা স্পষ্ট আমি বলতে পারবো না, কারণ টর্চটা আমরা সাথে সাথে মানে নিচে দিতে পারিনি। তো এমন একটা আঘাত ধারণ করছে মানে প্রায় বড় একটা বিড়াল টাইপের এবং কিছু কালো করে সে মানে মুহূর্তের মধ্যে ভেঙে গেছে। তো এটা ঘটনা আমার খুব ভয় পাওয়ার পরে আমরা নিচে নেমে আসি, নিচে নেমে এসে ওই ফ্রেন্ডের বাসায় মানে হলের রুমে গেছি, যে ফ্রেন্ডের কাছে ছিল, গিয়ে দেখি সে ঘুমাইতেছে, কারণ রাত 2টা বাজে স্বাভাবিক মনের কথা। তো তার আগে বললাম কি করতে ওখানে কেন গেছি, তো বলছে না আমি তো ওখানে যাইনি, আমি তো আসলে এখানে ঘুমাইছি।
তো এই যে ঘটনা ভাই। আর এরপর থেকে আসলে আমরা যে দুজন ট্রেনটা দেখছি আমরা কখনো সাথে আপনাকে অনেক ধন্যবাদ। আমরা চলে যাবো আমাদের পরবর্তী ছোট্ট বিজ্ঞাপন অতিথি নিয়ে আসবো আপনাদের জন্য। আর ইন দ্য মিন টাইম আপনারা যারা আমাদের এসএমএস করতে চান তারা মোবাইল মেসেজ লিখে টাইপ করুন 40 which is FORTI 40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। ফিরে আসছে একটু পরে। চলছে ভূত FM Haunted by Airtel। আর আপনারা অনেকে এসএমএস করছেন, দেখতে পাচ্ছি কাজল আমাদের এসএমএস করছেন সোনার পাড় থেকে। এছাড়া আমাদেরকে আতিক এসএমএস করছেন আমাদেরকে পাপড়ি ভূতের গলি থেকে। এছাড়া শোভন মিরপুর 1 থেকে এসএমএস করছেন, আমাদের এসএমএস করছেন মিঠু, এসএমএস করছেন মেহবি, এছাড়া এসএমএস করছেন সাদ্দাম, এসএমএস করছেন নোমান, বিলাল, সুমন, রাইসা, এছাড়াও মাসুম জাহান, এসএমএস করছেন রাফেল, এসএমএস করছেন আমাদেরকে শিফা সহ আরো অনেকে। আপনি এসএমএস করছেন তাহলে মোবাইলের মেসেজ আপনি টাইপ করুন 40 FORTI 40 স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠিয়ে 9840 নাম্বারে। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী ঘটনায়, আমাদের পরবর্তী অতিথির কাছে। এবং আপনার নামটা বলে আপনি জানাবেন যে আপনি কোথা থেকে এসেছেন। ধন্যবাদ রাসেল ভাই। আমি মেহেদি জামান সুফল, আমার ডিস্ট্রিক্ট বগুড়ায়। আমি থাকি নাগারী শহরপাড়াতে। প্রথমে আমি আমার তরুণ ভাই তপু, আপনি সরাসরি ঘটনায় বলেন। তো এটা হচ্ছে গত 2001 সালের ঘটনা। এটা ঘটেছিল স্যারের সঙ্গে। উনি আমরা একদিন সকালবেলা খবর পাই, শুনি স্যার স্কুলের সামনে অজ্ঞান হয়ে পড়ে আছেন। এটা শুনে আমরা অ্যাকচুয়ালি সবাই স্বাভাবিকভাবেই চলে যাই সেখানে স্যারকে দেখার জন্য। তো সেখানে যাওয়ার পর আমরা দেখি স্যারকে পানি দেওয়া হচ্ছে, বিভিন্ন মানে সেবা করা হচ্ছে তাকে জ্ঞান ফেরানোর জন্য। তো যখন তার জ্ঞান ফিরল, সবাই বলল কি হয়েছিল আপনার, আপনি কেন এখানে পড়েছিলেন? স্যারের স্ত্রী তিনি বললেন যে সীমান্ত রাতের বেলা ইসলামিক জলসা শুনতে গিয়েছিলেন হচ্ছে কয়েক কিলো দূরে একটা গ্রামে। তারপরে তার মুখোশ পান নাই, সকালবেলা তাকে অজ্ঞান অবস্থায় পাওয়া গেছে। তো স্যার যেটা শোনালেন আমাদেরকে যে ঘটনাটা, সেটা অ্যাকচুয়ালি ভয় পাওয়ার মতো একটা ঘটনা এবং সবাই ওখানে ভয় পেয়ে গিয়েছিল। স্যার নিজেও বলার সময় ভয় পাচ্ছিলেন। যখন ইসলামিক জলসা শেষ হয় তখন রাত 12টা পার হয়ে গেছে। স্যার বাইরে ফিরলেন, কিন্তু এলাকার কাউকে তিনি পেলেন না। সো একা দম দিলেন। আর অত রাতে রাসেল ভাই আসলে মিরপুরের গাড়ি ঘোড়া থাকে না। স্যার চিন্তা করলেন আমি একটু শর্টকাটে গ্রামের মধ্যে দিয়ে যাবো। তো উনি তার হাতে ছিল একটা টর্চ, পেন্সিল ব্যাটারি, যেটা তখন চলতো, নাই ছোট টর্চ পাওয়া হয়। তো এই টর্চ নিয়ে তিনি রাস্তায় হাঁটছিলেন। বেশিরভাগ রাস্তায় অর্ধেক থেকে বেশি রাস্তা তিনি প্রায় নিরাপদেই পার হয়ে আসেন। তারপর তিনি যখন একটা জঙ্গল আছে, নাম করা জঙ্গল, ওই জঙ্গলের কাছে আসেন, তখন একটা কান্নার শব্দ, বাচ্চাগুলো নিয়ে কাছে এরকম একটা কান্নার শব্দ তিনি শুনতে পান। তিনি কৌতূহলী হয়ে জঙ্গলের ভিতরের দিকে যেতেই দেখতে পান লাইন দিয়ে যে একটা মেয়ে, 7 থেকে 8 বছরের একটা মেয়ে, 2 হাঁটুর মধ্যে মাথা দিয়ে উপরে গঙ্গানের মধ্যে করে কাঁদছে। তিনি জিজ্ঞাসা করেন তুমি কি এখানে কি করছো, তুমি এখানে কাঁদছো কেন? তখন মেয়েটা কোনো কথা না বলে মাথাটা উঠায়, হাত থেকে মাথাটা উপরে উঠায় এবং স্যার তখন তার টর্চের লাইটটা তার মুখে ফোকাস করেন এবং ফোকাস করার মাত্রই চমকে উঠে খেয়াল করেন যে মানুষের মাথার পিছনের দিকটা যেমন হয়, এই মেয়েটার সামনের দিকটাও ঠিক তেমনই। চোখ, মুখ, নাক, এমনকি কান কিছুই উল্টো করা পাটিলের মতো বল। এটা দেখার পর উনি তো ভয় পেয়ে যান, তিনি দৌড় দেন। দৌড় দেওয়ার পরে ওনার হাত থেকে টর্চটা পড়েও যায়। তো উনি চিন্তা করেন যে আমি এই রাস্তা দিয়ে যাবো না, আমি হচ্ছে মেইন রোড ধরে যাবো। সেখানে মেইন রোডে উঠলে এখন হিন্দু পাড়া আছে, তো ওখানে উঠলে হয়তো কারো হেল্প পাওয়া যেতে পারে। এটা মানে মনে করার পর স্যার ওই ওখানে গেলেন। যাওয়ার পর দেখলেন যে কেউ একজন তার দিকে আসছে মেইন রোডে হিন্দু পাড়ার কাছে। তিনি
তিনি দূর থেকে একটু অন্ধকার যখন চোখে সরে আসলো তখন তিনি খেয়াল করলেন যে ধুতি পরা একটা লোক। লোকটার কাছে আসতে এই লোকটাই জিজ্ঞাসা করলো যে স্যার আপনি এখানে এত রাত্রে? তখন স্যার বললো আমি একটা মেয়েকে দেখলাম, যে মেয়েটার তো আসলে স্বাভাবিক মুখমণ্ডল ছিল না, চেহারা ছিল না। এটা হচ্ছে মানুষের মাথার পিছন দিকটা যেমন সামনের দিকটাও তেমন এরকম গোলাকার একটা অদ্ভুত যেটা ভয়াবহ এরকম দেখলাম। এটা বলতে বলতে স্যার লক্ষ্য করলেন যখন লোকটা আরো কাছে চলে এসেছে এবং আরো কষ্ট হচ্ছে চেহারাটা, তখন স্যার লক্ষ্য করলেন যে এই লোকটার মাথাটা মুখটাও ঠিক একই রকম, কথা বলতেছে কিন্তু তার মুখ নেই, নাক নেই, চোখ নেই, কান নেই, শুধু চারপাশেই গোল। স্যার তখন ওখানে তার সাহস পান নাই, ধানের গোলের মধ্য দিয়ে তিনি মানে দৌড় দেন। দৌড় দিয়ে তিনি ঠিক স্কুলটার কাছে গিয়ে ওঠেন। তিনি যখন ওখানে একটু হাঁপাচ্ছেন, হাঁটতে হাত দিয়ে একটু হাঁপাচ্ছেন, মানে স্কুলের কাছে আসা একটু ভয় কমে গেছে, তার কাছাকাছি চলে আসে, তিনি হাঁপাচ্ছেন। তখন দেখেন যে নাইট গার্ড, এলাকাতে যে নাইট গার্ডটা তার কাছে আসছে। স্যার যেটা বলেছিলেন যে তার স্পষ্ট মনে নেই যে স্যার নাইট গার্ডের হাতে একটা আলোক উৎস ছিল, সেটা কিসের, হ্যান্ডিক্যাপ না টর্চ, এটা তার মনে নেই, তবে এটা শিওর যে একটা আলোক উৎস সেখানে ছিল। তো আলো ছিল, তার চেহারাটা দেখা যাচ্ছিল না। অ্যাকচুয়ালি একটা আলো থাকে, অন্ধকারে তার চেহারাটা দেখা যায় না। তো স্যারকে সে বলে স্যার আপনি এত রাত্রে এখানে আপনি খুব ক্লান্ত দেখাচ্ছি, বিমর্ষ দেখাচ্ছে। তখন বলে যে তুমি বিশ্বাস করবো না, আমি এমন দুইটা জিনিস দেখে আসছি, দুইটা লোককে, একটা মেয়েকে একটা মধ্যবয়স্ক লোককে, যাদের মাথা এরকম গোল, ওরকম বর্ণনা দিলেন যে চতুর্পাশেই গোল, নাক মুখ কান কিছু নেই, অদ্ভুত। আমি ভয় পেয়ে গেছি, তোমাকে বিশ্বাস করতে পারবো না, তুমি আন্দাজ করতে পারবো না কেমন এটা। তখন ঠিক ওই মুহূর্তেই তার হাতের যে আলোক উৎসটা ছিল হাতের, সে তখন তার মুখের কাছে ধরার পর সে বলে স্যার দেখেন তো এরকম কিনা। তখন দেখা গেল যে তারও একরকম। তখন তো স্যার প্রচন্ড ভয় পেয়ে গেলেন। ভয় পাওয়ার পর উনি আর সেন্স ধরে রাখতে পারেন নাই, তার সেন্সলেস হয়ে যায়। তিনি তখন হচ্ছে তারপরে কি আর বলতে পারেন না, আমাদের তারপর তৃতীয় অবস্থায় পাই আর কি। এটা আমার ঘটনা। ওকে, আপনাকে অনেক ধন্যবাদ আপনার ঘটনার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে বেশ কিছু SMS অলরেডি আমার কাছে চলে এসেছে। আমরা পরবর্তী ঘটনায় যাবার আগে সেই SMS গুলো কিছু পড়ে ফেলতে চাই। রাত্রি আমাদের SMS করেছেন, তার কাছে অনেক ভয় লাগছে ভাইরাস, এবং অপু আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি নিকট ময়মনসিং থেকে SMS করেছেন, এবং তিনি বলছেন যে করবো না আর ভয় করবো, এনজয়। ওকে, তৌসিফ আমাদের SMS করেছেন, তিনি বলছেন আই লাইক ইট, এবং আমি স্ট্রং থেকে SMS করেছেন, তিনি বলছেন ভূতারাম জোস হচ্ছে। আর এছাড়া আমাদেরকে টায়ার্স SMS করেছেন ঢাকা থেকে, আমাদেরকে সাকিব শিকদার ওয়াইট ঢাকা থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে আলামিন নারায়ণগঞ্জ থেকে, লিখেছেন হ্যাপি নিউ ইয়ার। এছাড়া আমাদেরকে রাজীব এবং আকাশ SMS করেছেন। SMS করেছেন আমাদের লিনা খিলগাঁও থেকে। এছাড়া রিজভি আমাদের SMS করেছেন খুলনা থেকে। পাপড়ি আমাদের SMS করেছেন আবারও মুক্তিগুড়ি থেকে। আমাদেরকে রাজীব SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে ববি। SMS করেছেন সুমন ঘোষ। এছাড়া সুজন কুমার আমাদের SMS করেছেন। SMS করেছেন তুহিন। মাসুদ পারভেজ চট্টগ্রাম থেকে আমাদের SMS করেছেন। রেগুলারলি SMS করেন, আজকেও তিনি SMS করেছেন, এবং তিনি বলছেন যে আজ আমার জন্মদিনে অনেক অনেক শুভেচ্ছা আপনার জন্য, এবং আশা করছি সামনের দিনগুলো আপনার অনেক 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 ভালো যাবে। আর এছাড়া আলমগীর আমাদের SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে আকুল। SMS করেছেন আমাদেরকে দেখতে পাচ্ছি প্রিন্সেস। এছাড়াও আমরা দেখতে পাচ্ছি রিগন SMS করেছেন, আমাদেরকে রিশতা SMS করেছেন। SMS করেছেন মিঠুন, মেহেদি, নাসিম, নাসির, সাজ্জাদ, পাভেল বরিশাল থেকে। আমাদেরকে মিশন চট্টগ্রাম থেকে SMS করেছেন। আশিক আমাদের SMS করেছেন, নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন। রোহান আমাদের রাজশাহী থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে নুমা। SMS করেছেন আরিফ, দুলা, ফাহিম, মুস্তাকিম। এছাড়াও রাজু চাঁদপুর থেকে SMS করেছেন। মুন্না হাজারিবাগ থেকে SMS করেছেন। SMS করেছেন আমাদেরকে তুষার। SMS করেছেন ইকরামুল বাড়ি। এছাড়াও ডেন্টিস্ট অপু জরিফ SMS করেছেন চট্টগ্রাম থেকে আমাদেরকে। এছাড়াও SMS করেছেন আদ্রিতা। SMS করেছেন তুলি, রিয়াজ সহ আরো অনেকে। আপনি যদি আমাদের SMS করতে চান তাহলে আপনার মোবাইলের মেসেজে গিয়ে টাইপ করুন ফুর্তি, which is FORTI, ফুর্তি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ। আপনি 94 নাম্বার একটা কথা বলতে চাই যে আগামী
যে এপিসোডটি সেই এপিসোডে যারা সরাসরি পার্টিসিপেট করতে চান, যারা চান তাদের ঘটনাগুলো পড়ে শোনানো হোক এবং যারা চান যে তাদের অডিও ক্লিপগুলো আমি প্লে করি, তারা অবশ্যই ভূতfm@radio50.fm এই অ্যাড্রেসে আপনাদের ঘটনাগুলো আমার কাছে পাঠিয়ে দিন। আমরা সেটা প্রচার করবো আগামী সপ্তাহে, এবং আগামী সপ্তাহে ব্যাপারটা আগে থেকেই বলে দিচ্ছি যে আপনাদের ঘটনা যত বেশি ভালো হবে তত বেশি সবাই এনজয় করবে। তো আপনাদের অবশ্যই সেরা ঘটনাগুলো, যে ঘটনাগুলো আমরা করে ফেলেছি অলরেডি বা বলে ফেলেছি অলরেডি, সেই ঘটনাগুলো বাদ দিয়ে আরো যে সমস্ত ঘটনা রয়েছে সেই সমস্ত ঘটনাগুলো আমাদেরকে জানিয়ে দিন। অনেক সময় দেখা যায় যে আমাদের পরিবারে আমাদের অথবা আমাদের আত্মীয় স্বজনের মধ্যে অনেকে এরকম থাকেন যাদের ঘটনা আমরা মন্ত্রমুগ্ধের মতো শুনি, তাদের বয়সটা একটু হয়তো বেশি হয়, তাদেরকেও উৎসাহিত করুন ভূতfm'র ব্যাপারে। আমরা চাই যে যারা আমাদের গুরুজন রয়েছেন, যারা অনেক চমৎকার করে ঘটনা বলেন এবং যারা অনেক ঘটনার সম্মুখীন হয়েছেন বহুবার, তাদেরকে আমরা স্টুডিওতে নিয়ে আসবো এবং আপনাদের সবাইকে তাদের কাছ থেকে শোনা ঘটনার মাধ্যমে আনন্দ দেবো। তো সেই সমস্ত মানুষগুলোকে আমরা স্টুডিওতে বেশি বেশি করে চাই। সুতরাং আপনার পরিবারই ভেতরে হয়তো কেউ একজন এরকম রয়েছেন, তাকে উৎসাহিত করুন ভূতfm'ে আসবার ব্যাপারে। আমার মনে হয় যে ব্যাপারটা অনেক ভালো হবে। আমি অনেকে দেখতে পাচ্ছি SMS করেছেন এবং অনেকে দেখতে পাচ্ছি যে SMS করে জানাচ্ছেন যে নতুন বছরের শুভেচ্ছা। নতুন বছরের প্রথম ভূতfm এবং সেই ভূতfm'টা আমরা চাইবো যে আমরা এই সারা বছর ধরে আরো বেশি 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 করে ভয় দিয়ে যাবো আপনাদেরকে, এবং যতক্ষণ পর্যন্ত ভয় মিশ্রিত আনন্দ আপনাদের ভালো লাগবে ততদিন পর্যন্ত আমরা আপনাদের সাথে রয়েছি। ঘড়িতে সময় রাত 1টা জানিয়ে দিচ্ছি যে আজকের এই এপিসোডটি আনফরচুনেটলি যদি কেউ মিস করে ফেলেন তাহলে চিন্তা একেবারে কারণে আপনি এয়ারটেল এম রেডিওর মাধ্যমে আবার এই এপিসোডটি শুনতে পাবেন। সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনার এয়ারটেল নাম্বার থেকে ডায়াল করতে হবে 4040, সিলেক্ট করতে হবে চ্যানেল 22। দেখবেন যে একের পর এক বিভিন্ন এপিসোডের অপশন আপনাকে দেওয়া হচ্ছে। যে এপিসোডটি আপনি মিস করেছেন বা যে এপিসোডটি আপনি পুনরায় শুনতে চান, সেই এপিসোডটি আপনি আবারও চাইলে শুনতে পারেন। Now listeners can get ভূতfm tune as their caller tune, my tune, যেটা মাই এখন মাসুম প্লে করছে, এবং ভূতfm tune code is 92125 and you can activate it by sending a SMS, type CT space 92125 and send it to 3123. ব্যাস হয়ে যাবে এই টিউনটি আপনার টিউন। চলে আসি ঘটনায়, এবং আমি আমার পরবর্তী যে গেস্ট রয়েছে তার কাছে জানতে চাইবো তার নাম এবং কোথা থেকে তিনি এসেছেন সেটা আপনাদের আসলে মোর্শেদ খিলগা থেকে এসেছি। শুরুতে আপনাকে অভিনন্দন। আমি যে ঘটনাটা বলছি সেটা আমাদের বাসার পাশে ভাড়া, আমাদের বাসার বাড়ির পিছনে অনেকগুলো টিনের ঘর আছে যেগুলো ভাড়া দেওয়া থাকে। সেখানে একটা ফ্যামিলি থাকতো, একটা মহিলা এবং তার হাজবেন্ড সব থাকতো, আর মহিলাটা প্রেগনেন্ট ছিল। এখন মহিলাটা একদিন রাতে স্বপ্ন দেখতে পায় যে কেউ একজন বলছে যে তুমি তোমার বাচ্চাটাকে আমাকে দিয়ে দাও। মহিলাটা স্বপ্নেই না বলে, আর এরপর আর কি স্বপ্নের মধ্যে থাকে আবার বলে যে আমি তোমার বাচ্চাটাকে নিয়ে যাবো, তুমি রাখতে পারবে না, নিয়ে যাবো। যাই হোক স্বপ্ন নিয়ে যায়, আর এরপর সে আর ঘটনাটা পাতা দেয় না। এর কিছুদিন পরের ঘটনা, একদিন তার হাজবেন্ড রাতে বাসায় ছিল না, সে একা ছিল বাসায়। আড়াইটার দিকে সে বাথরুমে যাবে, বাথরুমে যাওয়ার জন্য রুম থেকে আমি বলে রাখি যে তাদের রুম থেকে বাথরুম একটু দূরে ছিল। এখন সেই রুম থেকে বের হয়ে যখনই একটু সামনে গেল তখনই সে ফিল করলো যে পিছন থেকে কেউ একজন তার উপর লাফ দিচ্ছে, আর তখন সে সেন্সলেস হয়ে যায়। এরপর যখন সেন্স ফিরে তখন তাকে জিজ্ঞেস করা হলো কি হিসেবে, মানে সকালবেলা যখন তাকে তারা বললো যে কেউ একজন তার উপর লাফ দিয়ে তাকে ধরছে এবং তার সারা শরীরে লোমের মতো ছিল। আচ্ছা, আর সেদিন বিকালবেলা তাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয় এবং ডাক্তার বলে যে তার যে বাচ্চাটা ছিল বেবিটা মারা গেছে। কিছুদিন পরের ঘটনা আমি বলছি যে আমাদের পাশের বাসার ঘটনা, এটা আমাদের ছাদে ঘটা। আমার সাথে একদিন দুপুরবেলা আমি ছাদ থেকে আর কি বাথরুমে গোসল করে বেরিয়েছি। বের হওয়ার পর জাস্ট কিছু স্টেপ সামনে যাবো, তখনই ফিল করি যে কেউ একজন লাফ দিয়েছে। ছাদে কেউ ছিল না, লাফ দিচ্ছে। আর ছাদের উপর কেউ লাফ দিলে একটা আওয়াজ হয়, আর হ্যাঁ ধূপ টাইপের একটা আওয়াজ হয়, সেটা আমি পুরো ফিল করতে পারি। বাট ওইখানে কেউ ছিল না, তখন আমি দৌড়ে রুমে চলে যাই। ঘটনা এখানে শেষ নয়, এটাকে আরেকজন দেখছে, সেটা হলো আমাদের যারা যে ভাড়াটিয়া থাকতো সোহেল ভাই। সে একদিন আর কি সে একদিন মানে বাসায় একা ছিল, তার বাসায় কেউ ছিল না, বাসায় ঘুমাচ্ছে, তার রুমে লাইট বন্ধ। তার রুমে লাইট বন্ধ, কিন্তু বারান্দায় একটা ডিম লাইট ছিল।
তো মানে সে শুয়ে আছে বা চোখটা তার খোলা। হঠাৎ করে খেয়াল করলো যে কেউ একজন তার যে দরজাটা ভিড়ানো ছিল সেটা আস্তে আস্তে খুলছে এবং খুলতেছে, সে তাকিয়ে আছে। এমন সময় দেখলো যে একজন যে ঘরের ভিতরে ঢুকতেছে 6 ফিটের মতো লম্বা, তার সারা শরীরে লোম এবং হাঁটতে হাঁটতে তার রুমে প্রায় তার বিছানার কাছে চলে আসছে। এমন সময় আর কি সে বেডশিট অন করলো এবং লাইট জ্বালার পর দেখলো সব বিছানার মধ্যে। এটা ছিল ঘটনা। ওকে, আপনাকে অনেক 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 ধন্যবাদ। আমাদেরকে ছোট বিরতিতে যেতে হচ্ছে এবং বিরতির পরে আমরা আবারও ফিরে আসছি। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন, কোথাও যাবেন না। এবং মিন টাইম বিরতির মাঝখানে সময়টুকু যারা আমাদের SMS করতে চান তারা SMS করুন, লিখে ফেলুন ফুটি, স্পেস দিয়ে আপনার নাম, স্পেস দিয়ে আপনার মেসেজ, পাঠিয়ে 9840 নাম্বারে। ফিরে আসছি একটু পরে। স্টে টিউন রেডিও ফুটি এন্ড ডোন্ট স্টপ দ্য ফুটি। সবসময় রেডিও ফুটি, আমি রাস্তায় আছি, সাথে আমার সাথে রয়েছে মাসুম। ঘড়িতে সময় রাত 1:07 চলছে ভূত FM হন্টেড বাই এয়ারটেল। আপনাদের সবাইকে আরো একবার স্বাগত জানাচ্ছি। সেই সাথে জানিয়ে দিচ্ছি যে আলমগীর আমাদের কাছে SMS করেছেন, সুমন রয় আমাদের SMS করেছেন, দীপ্তি আমাদেরকে SMS করেছেন কালীগঞ্জ রাজশাহী থেকে। এছাড়াও আমাদেরকে নিশা SMS করেছেন এবং তিনি বলছেন যে আজকে আমার কিছু ঘটনা আমি জানাতে চাই। ভূত FM হচ্ছে আমাদের অ্যাড্রেস। এই অ্যাড্রেসে আপনি নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার ঘটনা পাঠিয়ে দিন এবং জানিয়ে দিন যে আপনি আপনার ঘটনাটি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান যে আপনার ঘটনাটি আমরা পড়ে শুনে। আর যদি আপনি দেশের বাইরে থেকে আমাদের কোনো ঘটনা শেয়ার করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি কিন্তু আপনার ঘটনাটি লিখে পাঠাতে পারেন, বা সবচেয়ে ভালো হয় যে আপনি সেটা রেকর্ড করে আমাদেরকে অডিও ক্লিপটি পাঠিয়ে দেন এবং সেই ঘটনাটির মান যাচাই করে যদি সত্যি আমাদের ভালো লাগে এবং অন্য সবার চাইতে আপনার ঘটনা যদি আলাদা হয় তাহলে ডেফিনেটলি আমরা সেটা প্লে করবো বা সেটা প্রচার করবো। মারুফ রাজশাহী থেকে SMS করেছেন, খুব ভালো লাগছে তার স্পেস। তোরা আমাদের SMS করেছেন, এছাড়া SMS করেছেন আমাদেরকে ফাতেমা বয়রা থেকে এবং তার খুব ভয় লাগছে জানিয়েছেন জাহিদ এবং তাহমিদ আমাদের SMS করেছেন আমাদেরকে দোলন, তারও ভয় করছে। রাবি আমাদের SMS করেছেন শিফাত, SMS করেছেন কাল্পনিক ঘোষ, SMS করেছেন সোহেল রানা, SMS করেছেন জাহিদ, এছাড়াও সুরঞ্জন মন্ডল আমাদের SMS করেছেন, অর্পি আমাদের SMS করেছেন, জানছেন নতুন বছরের শুভেচ্ছা। স্যাম আমাদের SMS করেছেন মাহমুদ মিরপুর থেকে, আরিফ আমাদের SMS করেছেন, তৃষা SMS করেছেন, আগে ভূত FM তিনি শুনছেন এবং তিনি মিনহাজ বাবু, রিপন, তাসিন মিরপুর রূপনগর থেকে আমাদের SMS করেছেন, সেলিম আমাদের SMS করেছেন হালিশহর চিটগাং থেকে, নাজম আমাকে নিঝুম আমাদের SMS করেছেন রাজশাহী থেকে, সানি আমাদের SMS করেছেন ঘোস্ট, SMS করেছেন নাজমুল ও বাবু মিরপুর থেকে, শাহরুখ মানিক আমাদের SMS করেছেন আমাদেরকে আলামিন, SMS করেছেন আমাদেরকে আশফাক, এছাড়াও SMS করেছেন আমাদেরকে রমজান সহ আরো অনেকে। যাই হোক, আপনি SMS যদি করতে চান সেটা হচ্ছে নিয়ম কিন্তু আপনি জানেনই। তবে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে আজকে আমার নিজের শরীরটাও বেশ খারাপ। আমি বলেছিলাম প্রথমে যে আজকের দীর্ঘ হবে না, দীর্ঘ হবে অবশ্যই। আরো বেশ কিছু ঘটনা রয়েছে, সেই ঘটনাগুলো যদিও আমাদের বিভিন্ন যারা আমি বলি যে অনেকে হয়তো ঘটনা পাঠাতে চান কিন্তু সরাসরি স্টুডিও আসতে চান না, কেউ হয়তো অন্য দেশ থেকে ঘটনা শেয়ার করতে চান, কেউ হয়তো চান অন্য শহর থেকে, সেক্ষেত্রে তারা বেছে নেন আমাকে যে আপনি আমার ঘটনাটি পড়ে শুনিয়ে দেন। আর অনেকে বেছে নেন একটা জাস্ট ঘটনা রেকর্ড করে তারপরে সেই ঘটনাটি আমাদের কাছে পাঠিয়ে নিই, আপনাদের অন্যরা চান যে আমি যেন সেই অডিও ক্লিপটি প্রচার করি। তো এরকম দুটো অডিও ক্লিপ আমার কাছে রয়েছে, সেই দুটো অডিও ক্লিপ আমি আজকে আপনাদের শোনাতে চাই এবং দুটো অডিও ক্লিপ আমার মনে হয় আপনাদের কাছে অসাধারণ লাগবে, আমার কাছে বেশ ভালো লেগেছিল। তার আগে আমি বলি
বলি যে আমি চলে যাচ্ছি, মাসুম আপনার সঙ্গে থাকছে এবং আজকের মতো মানে আমার কাছ থেকে এখানে বিদায় নিতে হচ্ছে। তার আগে আমি যাওয়ার আগে জানিয়ে যাই যে অবশ্যই আমাদেরকে ইমেইল করতে ভুলবেন না, কারণ আপনারা ইমেইল করেন বলেই আমরা বারবার ঘটনা নিয়ে আপনাদের কাছে ফিরে আসতে পারি। দ্যাটস ওয়াই আপনারা আমাদের ইমেইল করুন এবং ইমেইল অ্যাড্রেস হচ্ছে bhutfm@radio40.fm, which is bhutfm@radio.fm। এবং মাসুমকে আমি আবারও থ্যাঙ্কস দিচ্ছি, আমার শরীরটা বেশ খারাপ ছিল, বাট ট্রিমেন্ডাস হেল্প করেছে আমাকে, এবং যার জন্য আজকে গেস্টরা অনেক চমৎকার সব ঘটনা আমাদের কাছে শেয়ার করেছে। আগামী তো এরকম আপনাদেরকে পেয়ে যাবো। আর আজকে অডিও ক্লিপ এনজয় করুন এবং ভূত এফএম শেষ হয়ে যাওয়ার পরেও থাকছে ফুর্তির দারুণ সব প্লেলিস্ট। সুতরাং আমাদের সঙ্গেই থাকুন। কথা হবে আবারও আগামী শুক্রবার। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি থাকবেন। এবং এখন কিন্তু আমি চলে গেলেও ফুর্তিতে আপনার জন্য ভূত এফএম থাকছে এবং ভূত এফএম তো ঘটনা আপনার জন্য থাকছে। সো এনজয় করুন। আজকের মতো এখানে আমার পক্ষ থেকে টাটা, রেখে যাচ্ছি মাসুমকে। মাসুম মাসুম আছে, আজকের মতো আমি আপনাদের সবাইকে বিদায় জানাচ্ছি। টাটা। হ্যালো এভরিওয়ান, হ্যালো রাসেল ভাই। আমার নাম তাইবা শিল্পা। আমি পুরান ঢাকা চকবাজার এলাকায় থাকি। আমি এসএসসি সেকেন্ড ইয়ার পড়ছি। আমার যে ঘটনাটি রাসেল ভাই, সেটা আমার খালামুনির সাথে ঘটে যাওয়া একটি ঘটনা। ঘটনাটি ঘটে 2008 সালে আমার নানুর বাসায়। আমার নানুর বাসাটা পুরান ঢাকায়। আমি জায়গার নামটি উল্লেখ করতে চাচ্ছি না, বলে রাখা ভালো। বাসাটা একটু হন্টেড। বাসাতে অনেকে অনেক কিছু ফিল করে। রাতের বেলা প্রায় মনে হয় যেন কেউ নতুন করে হাঁটা চলা করে, অনেক একটা সাউন্ড হয়। সাউন্ডটি এমন যেন কাছে থাকে, মানে খুবই সফট সাউন্ডটি। কিছু মুরব্বীরা বলে থাকেন যে বাসাতে দুটি মহিলা হাঁটা চলা করে, বাসার সিঁড়ি দিয়েও উঠানামা করে, এবং তাদের একজন সাদা সালোয়ার কামিজ পরানো থাকে ও একজন লাল রঙের শাড়ি পরা থাকে। তারা কে এবং কি তারা এখনো কেউ ব্যাপারটা বুঝতে পারেনি আসলে। তো একদিন আমার খালামুনি বিয়ের করার সপ্তাহ পর তিনি তার মার বাড়ি বেড়াতে আসেন, মানে আমার নানুর বাসায়। বলে রাখি রাসেল ভাই, আমাকে জুলি খালা তিনি খুবই সুন্দর, তার মাথায় খুব ঘন কালো লম্বা চুল। তো সেদিন মাগরিব নামাজ পড়ার জন্য, মানে মাগরিবের নামাজ পড়বে, তো পড়ার আগে তিনি উজু করতে যান বাথরুমে। উজু করার মানে শেষ হওয়ার পর জুলি খালা বাথরুম থেকে মানে বের হয়ে আসার পথে হঠাৎ তিনি দেখতে পান যে এক লাল শাড়ি পরা, মানে সেই মহিলাটা, লম্বা এক মহিলা তার দিকে তাকিয়ে তার সামনে হেঁটে আসছিল। এবং সেই উপরে সাউন্ডটি রাসেল ভাই মহিলার সামনে থেকে মানে খুব সুন্দর ভাবে বয়ে আসতেছিল। নুপুরের শব্দ শুনতে খালামুনি এক পর্যায়ে সেই মহিলার পায়ে দিয়ে লক্ষ্য করে দেখতে পান যে পা দুটো ছিল রাসেল ভাই উল্টো, ও লাগছিল যেন একটি কঙ্কালের পা, কঙ্কালের পায়ের মতো লাগছিল, মানে হাড় এরকম খুব মানে যেমন নোংরা টাইপের কালো কালো লাগতেছিল, যেন কোনো চামড়া নেই পাতে, শুধু হাড় এরকম। তো খালামুনি যেভাবে আমাদের বর্ণনা দিল তার কিছুই বোঝা যাচ্ছিল না আসলে, শুধু লাগছিল একটা কালো দাঁড় একটা ফেস ওনার সামনে খুব দ্রুত এগোচ্ছিল, এবং তিনি খুব অদ্ভুত একটা প্রচন্ড পাচ্ছিলেন। তো ঘটনাস্থলে তিনি চিৎকার করে অজ্ঞান হয়ে পড়েন। যখন তার জ্ঞান আসে তখন তিনি এই ভয়ঙ্কর ঘটনার কথা সবাইকে জানান। এখন তিনি ভালো আছেন, তার কোনো ক্ষতি হয়নি। তবে ঘটনা 3-4 দিন পর আসলে খালামুনি ঘুমে থাকার অবস্থায় তার কানে লাগছিল কি যেন মহিলার কণ্ঠে তার নাম ধরে ডাকছে। বলেছিল রিসেন্টলি আমার বড় খালা মারা যাওয়ার পর তাদের আমার মানে আরো বেড়ে যায়, তাদের শক্তি আরো বেড়ে যায়। মানে কি খেলা আসলে এখন আমরা কেউ আমরা অনেকে মানে হুজুর দিয়ে বাসায় অনেক মিলাদ পড়ানো হয়, তাহলে আসলে ভাই এখনো অসুস্থ আছে বাসার প্রত্যেকটা কাজের বুয়াও সেই দুইজনকে দেখেছে। তাদের হাঁটা এমন যেন ভাসছে, যেন একটা মানুষ থাকে যেমন উঁচু হয়, কিন্তু ওদের হাতটা যেমন যেন ভেসে যাচ্ছে বাতাসে, এরকম লাগে। সেই দুটি মহিলা এখনো আমার বসে আছে, এখনো রাতের বেলা পুরো শব্দ শোনা যায়, নিশি রাত্রিরা এখনো হাঁটা চলা করে। এই ছিল আমার ঘটনা রাসেল ভাই।
করে কোনো এপিসোড মিস করি না, আমি নেট থেকে রেকর্ডিং করে যেগুলো আমি রোজ শনিবার শুনি। তো আমার সাথে ঘটে যাওয়া ঘটনা ইন্ডিয়ার মধ্যে, সেটা আপনাদের সাথে শেয়ার করবো। সেই এখানে আমি একটা দোকানে জব করছি। এখানে কিছুদিন প্রায় 1 মাস যাওয়ার পর আমার একটা ফ্রেন্ড হল, মানে সে দোকানে প্রায় আসতো, 1 দিন 2 দিন বাদ রেগুলারই আসতো, আমার কাছে গান নিয়ে যেত। তো কখনো গান দিত আর কি, মানে যে বলতো যে আজকে গান করতাম, আমার পয়সা নিয়ে আমি তোমার গান দিতে দিতে পারি, এমন বলতো, আমি দিয়ে দিতাম। প্রায় আসতো, সেটা বেশি ঘনিষ্ঠ হয়ে গেল, আমার মানে ফ্রেন্ড হলো আর কি আমারও। তো ও আমার বাড়িতে যেত, আমি তাদের বাড়িতে যেতাম, এটা হলো আমার মাসে আমার পরিচয় ছিল। চিরদিন কাটলো। তো একদিন হঠাৎ করে বললো যে শিবদা আমার কাছে না বেশি টাকা নেই, তুমি আজকে গান বললে আমাকে, আমি কালকে এসে তোমাকে দিয়ে দেবো টাকা, ঠিক আছে? তো ও গানটা নিয়ে বাড়ি চলে গেল। পরের দিন দেখলাম ও আসলো না, আর গেল। আমি যেটা বলছিলাম, আমি প্রায় 10 টাকা মতো পয়সা আমার জন্য বলছিলাম, কিন্তু আসলো না। ওর নামটা বলছি, ওর নাম ছিল শুভদীপ। তো ও আসলো না, আমি ঘরে ফোন করলাম, ফোন কেউ উঠাচ্ছে না, ফোন উঠালো না। তাছাড়া আমি ওর নাম্বারে ফোন করলাম, ওর নাম্বার সুইচ অফ। বুঝতে পারলাম কি হঠাৎ করে এরকম গেল। মানে পরের দিন আমি ভাবলাম কি ব্যাপার, আছে না কেন, ঘরে ফোন করে কেউ ফোন আছে না, বুঝতে পারছি না ব্যাপারটা। তা সেদিনকে বিকেলবেলায় ও দেখি আসলো, এসে আমার টাকাটা দিল। তো আমি ওর মধ্যে ভাবটা দেখলাম, একদম ইমোশনালি ভাবছিল ওর মধ্যে, কোনো কথা নেই, বার্তা নেই। আমি বললাম কি এসে বলি, তো কিছু বলেছি কেউ? কিছু বললো না, আমি তাকিয়ে রয়েছি, বলে না কিছু বললো না। কি না কিছু বলেছি, তোর বাইরে যাবে না? বলছে হ্যাঁ যাবো। তো আমি বললাম ঠিক আছে চলো, আমি সাইকেলে যাবো, তোকে ছেড়ে দিয়েছি। বললো না আমি চলে যাবো। আমি বললাম না চল, সাইকেলে বসলাম। আরে ভাই আমি একটা জিনিস আমি করতে পারলাম না, যে ওকে সাইকেলে বসিয়ে নিয়ে যাচ্ছি, কিন্তু মনে হচ্ছে আমার সাইকেলের পিছনে কেউ বসে আছে। আমি জোক মারলাম, আমি কি খাওয়া দাওয়া খাচ্ছিস না নাকি তুই? তো খাওয়ার থেকে হালকা হয়ে গেছে, কিছু কোনো আনন্দ দিল না। আগে আমাকে অনেক ফোন করতো, অনেক কিছু দেখলাম, সেদিকে কিছু বললো না আমাকে। হয়ে গেলাম, বের হয়ে গেলাম, দেখি খুলছে না। আমি দরজা নষ্ট করলাম, খুলছে না। অনেকক্ষণ পরে ওর মা দরজা করলো কাঁদতে কাঁদতে। বাড়িতে কি হলো? তো আমাকে কিছু বলছে না, গিয়ে মানে বাড়ির ভিতরে কি কান্না করে লাগলো। তো বাড়ি থেকে ভিড়, সবাই ভিড়, একদম মানে প্রচুর বাড়িতে ভিড়। কিছুক্ষণ পরে জানতে পারলাম যে কেউ মারা গেছে আমাদের ঘরে। তো আমি গেলাম, আমি আন্টি গেছিলাম, আন্টি কি হয়েছে? আন্টি কান্না, আমাদের কান্না করছে। আমি বুঝতে পারছি না কি হয়েছে। আমি বলেন আন্টি কি হয়েছে? বলে তোমার শুভদীপ মারা গেছে। আমি কথাটা শুনে শক্ত গেলাম একদম, কি বলেন মারা গেছে? এতে করে আমাদের লাগিয়ে আসলো, কিছু বলেছি ও নেই। ব্যাপারটা আমি কিছুই করতে পারলাম না। বলছে ও তোমার দোকানে যাবে বলে টাকা নিয়ে আমাকে বেরোলো রোড থেকে। আমি বললাম আজকে দিতে হবে না, কালকে যাস। কিন্তু রোড অ্যাক্সিডেন্টে মারা গেল। সেই মানে বোঝাতে পারবো না আপনাকে, এত কান্না করছিল মা বাবা একটাই সন্তান ছিল। তো যখন আমি দেখলাম ওকে, মানে 1.5 বছর দেখলাম, তখন আমার বিশ্বাস হলো। তখনও কিন্তু আমি বিশ্বাস করতে পারছিলাম যে ও মারা গেছে। কিন্তু তারপর আমি এই যদি টাকালাম কোথাও নেই। তারপর থেকে আমার যদি কিছু হয়নি এরকম, এগুলো ছিল আমার না।